রেকর্ডিং শুরু হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, আরে একটু দাঁড়াও। আচ্ছা, আমরা মনে হয় শুরু করে দিতে পারি। আর বাকি যারা জয়েন করবে তারা জয়েন করতে থাকুক, কারণ আমাদের ইতিমধ্যে আসলে 10টা 5 6, আমার এখানে 10টা 6 বাজে। আমাদের 6 মিনিট বেশি হয়ে গেছে। তারপরেও আচ্ছা, আমরা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, অনেক ধন্যবাদ আপনাদের আজকের অনলাইন সেশনে যোগ দেওয়ার জন্য। তো শুরুতেই আমি মানে আমাদের গতকালকে প্রথম সেশন হয়েছে, যেহেতু ওটা প্রথম ছিল, হয়তো আমাদের অনেক ভুল ত্রুটি থাকবে, এটা খুবই স্বাভাবিক। কারণ আমাদের আসলে মাইকের সামনে বা সামনাসামনি কথা বলার অভিজ্ঞতা খুব কম। দেখা যাবে যে আমাকে মাইক ধরাই দিলে আসসালামু আলাইকুম বলে আমি আমার বক্তব্য শেষ করছি বলে শেষ করে দিব, এরকম টাইপের লোক আর কি। তো তারপরেও আমাদের গতকালকের সেশনটা আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই। আহ, আমরা রেকর্ডিং করছি এবং রেকর্ডিংটা খুব দ্রুতই হয়তো গ্রুপে বা অন্য কোনো মাধ্যমে শেয়ার করা হবে, যেটা সুবিধা হয় আর কি, যদি গ্রুপে দেওয়া যায়, যেহেতু ওটা অনেক প্রায় এক আহ, 1 ঘন্টা 20 মিনিট বা এরকম একটা সময়ের। তারপরেও ওটা ওটা নিয়ে আসলে কাজ করা হচ্ছে। তো যেখানে হোক ওটা শেয়ার করা হবে ইনশাল্লাহ। আর আজকের সেশনটা হচ্ছে ইতালির অ্যাডমিশন কিভাবে নেওয়া যেতে পারে, স্কলারশিপ কি কি আছে সেগুলো কিভাবে আবেদন করা যেতে পারে, বা ভিসা প্রসিডিওর, এবং এছাড়াও আপনাদের যেসব প্রশ্ন উত্তর থাকবে সেগুলো আমাদের স্পিকার দেওয়ার চেষ্টা করবে। মানে অবশ্যই তার জ্ঞানে যতটুকু আছে, যেহেতু সে খুবই রিসেন্ট ইতালিতে গেছে, এজন্য আমি আসলে অ্যাডমিশন, স্কলারশিপ বা ভিসা প্রসিডিওরটাকে হাইলাইট করার জন্যই আজকের সেশনটা করা। এছাড়াও কোনো প্রশ্নের উত্তর যদি আমাদের দেওয়া সম্ভব না হয়, তাহলে চেষ্টা করব অন্য কারো মাধ্যমে, বা আমাদের রুয়েটের আরও যারা সিনিয়র আছে, আমাদের ইউরোপে বেশ বেশ ভালো একটা সংখ্যক রুয়েটিয়ান আছে, তাদের কাউকে আমাদের অনলাইন সেশনে নিয়ে এসে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করার। তো আজকে আমরা শুরু করতেছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশিকুজ্জামান। আপনারা আমাকে আশিক নামে ডাকতে পারেন। আমি সিভিল 12 সিরিজের রুয়েট থেকে 2018 সালে আমার ব্যাচেলার শেষ করছি। এরপরে আহ, বেশ কয়েক জায়গায় ঘুরে এখন পর্যন্ত আমি আমেরিকায় ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস অ্যামহার্স্টে পিএইচডি করতেছি পার্ট টাইম, পাশাপাশি চাকরি করতেছি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে। আর আমাদের আজকের স্পিকার হচ্ছে তানবীর আহমেদ। এক এক মিনিট, আমি একটু একটা জিনিস একটু করে নিই। আচ্ছা, আমাদের আজকের স্পিকার হচ্ছে তানভীর আহমেদ। তানভীর হচ্ছে সিভিল 17 সিরিজের। আহ, তার সঙ্গে এর আগেও আহ, পরিচয় হয়েছিল। যাই হোক, অনেক ধন্যবাদ তানভীর আমাদের আজকের অনলাইন সেশনে স্পিকার হিসেবে জয়েন করার জন্যে। এবং তানভীর এখন স্যাপিয়েনজা ইউনিভার্সিটি অফ রোম, যেটা ইতালিতে অবস্থিত, এই ইউনিভার্সিটির মাস্টার্স স্টুডেন্ট। তার ডিপার্টমেন্ট বা সাবজেক্ট হচ্ছে ট্রান্সপোর্ট সিস্টেমস ইঞ্জিনিয়ারিং। তো আমি আর কথা না বাড়ায় তানভীরকে বলবো তার স্লাইড শেয়ার করতে এবং তার মূল্যবান বক্তব্য রাখতে। ধন্যবাদ। তানভীর, তুমি আহ, শুরু করতে পারো। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তানভীর ভাই, যেরকম বললাম আমি ইতালিতে আসছি খুব রিসেন্টলি 2 মাস হবে। আমি মাস্টার স্টুডেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ইঞ্জিনিয়ারিং এ। আর আমি ব্যাচেলর করছি রুয়েট থেকে 17 সিরিজ। আর এইখানে আজকে আমরা কথা বলবো হচ্ছে ইতালিতে আমরা কিভাবে আসতে পারি মাস্টার্স এর জন্য। পিএইচডি বা ব্যাচেলর নিয়ে আমার খুব একটা বেশি আইডিয়া নেই, যেহেতু উম, আমি মাস্টার্স এ আসছি এবং সবকিছু নিজ থেকে ম্যানেজ করছি। সো অন্য হ্যাঁ, বিষয়গুলো তানভীর, যদি আমি একটু তোমাকে আটকাই। আমি খুবই দুঃখিত তানভীরকে আটকানোর জন্য। আমি একটা তথ্য দেওয়ার জন্য, যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা চাইলে চ্যাটে লিখতে পারেন, অথবা আপনাদের প্রশ্নটা তানভীরের
প্রেজেন্টেশন দেওয়ার পরে আপনারা সরাসরি জিজ্ঞেস করতে পারেন। সরাসরি জিজ্ঞেস করেন আর চ্যাটে লেখেন, যদি আপনাদের ডিপার্টমেন্ট এবং যদি সম্ভব হয় সিরিজটা বললে, তাহলে হয়তো ওর সম্বোধন করতে বা উত্তর দিতে সুবিধা হবে, কারণ এক এক ডিপার্টমেন্টের জন্য হয়তো উত্তরটা ভিন্নও হইতে পারে। তো এটা এটা বলার জন্য। আচ্ছা, তানভীর শুরু করো। জি ভাই। তো আজকে আমরা মেইনলি কথা বলছে একদম শুরু থেকে অ্যাডমিশন প্রসেস থেকে শুরু করে আমাদের যে স্কলারশিপ পাওয়া যায় এখানে, সেটার বিষয়ে কথা বলবো। আমরা কথা বলবো ভিসা প্রসিডিউর, যেটা একটু ক্রিটিক্যাল। অ্যাটলিস্ট ইতালির জন্য একটু বেশি, অনেক বেশি ডকুমেন্ট লাগে। সো মোটামুটি সবকিছু কভার করার একটা ট্রাই করবো, একটা বেসিক আইডিয়া দেওয়ার ট্রাই করবো। তো প্রথম কথা হচ্ছে ইতালিতে কেন আসবো। প্রথম কথা হচ্ছে ফ্রি এডুকেশন সারা দুনিয়াতে খুব কম দেশেই এখন পাওয়া যাইতেছে। আমি যখন ফ্রি এডুকেশন খুঁজতেছি, প্রথমে মাথায় আসে ইউএস এর কথা। কানাডা বা ইংল্যান্ড এগুলো একসময় পপুলার থাকলে এখন আর অত পপুলার না। অস্ট্রেলিয়া যেতে ভালো পরিমাণ টাকা পয়সা লাগে। আর ফ্রি বলতে যদি ইউরোপে বলি তাহলে ইতালি আছে, জার্মানি আছে। জার্মানি এখন বাংলাদেশিদের জন্য একটু বেশি টাফ। সো দ্যাটস ওয়াই ইতালিতে আসার একটা সম্ভাবনা থাকে, যেহেতু ফ্রি এডুকেশন, এখানে টিউশন ফি খুবই মিনিমাম বা একদমই নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের ইতালিতে বা ইউরোপে যদি আমরা পড়তে আসি, আমাদের লিভিং এক্সপেন্স থাকে একটা, এবং এটা বেশ ভালোই হয়, যেটা হয়তো বা বাসা থেকে নিয়ে এসে পড়াটা সম্ভব না। তো ওইটা কভার করার জন্য এখানে একটা স্টাইপেন্ড দেয়, এবং এই স্টাইপেন্ডের যারা মাস্টার্সে আসে বা ব্যাচেলর আসে, এই স্টাইপেন্ড দিয়ে আমাদের লিভিং এক্সপেন্স বেশ ভালোভাবে কভার হয়ে যায়। আর এখানের এডুকেশন সিস্টেম মোটামুটি ইউরোপ হিসেবে বেশ ভালো বলা যায়। আর দ্বিতীয়, এরপরও একটা বিষয় আসে যে আমরা যখন হায়ার এডুকেশনের জন্য যাই, আমাদের অনেক সময় দেখা যায় যে রুয়েট থেকে পড়ছি, তো সিজিপিটা একটু কম বেশি থাকে। তো আমি যখন মিডল ইস্টে অ্যাপ্লাই করতেছিলাম, তো তখন আমি দেখছি যে সেখানে মেইনলি সিজিপিটাকে অনেক বেশি হাইলাইট করা হয়। সিজিপিএ লো হইলে বাকি আপনার যে প্রোফাইল রিসার্চ বা ওগুলো হয়তো বা খুব বেশি কাউন্ট করে এরকম না। বাট ইতালিতে অ্যাটলিস্ট আমি যেখানে আসছি, এখানে ওভারঅল প্রোফাইলটা ইয়ে করছে, আহ, ওরা জাজ করছে। লাইক আমার সাথে যারা আছে, আমার সাথে যারা মাস্টার্স করতেছে আমার ক্লাসে, দেখা যাচ্ছে সবারই সিজিপিএ বেশ হাই। তো আমার সিজিপিএ একটু লো, 3.20। তো ওইটা নিয়েও আমি এখানে আসতে পারছি, কারণ হচ্ছে হয়তোবা ওরা ওভারঅল যে প্রোফাইল ছিল, লাইক রিসার্চ বা আপনার যে স্কিল, জব এক্সপিরিয়েন্স, এগুলো হয়তো ওরা জাজ করে। সো হয়তোবা এটা একটা মেজর রিজন ছিল, যার কারণে আহ, মোটামুটি লো সিজিপিএ হওয়া সত্ত্বেও আমি এখানে আসতে পারছি। আর হচ্ছে এখানে পার্টিকুলার আমার ইউনিভার্সিটিতে আমি বলবো, রুয়েটে আমরা যেরকম পড়ি হচ্ছে ব্যাচেলর ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো এটার মধ্যেই আমাদেরকে ওয়াটার স্ট্রাকচার থেকে শুরু করে ট্রান্সপোর্ট সবকিছু পড়ায়। কিন্তু এখানে আমি মাস্টার্স প্রোগ্রাম গুলো যখন দেখছি, আহ, আমি দেখলাম যে এখানে খুবই স্পেসিফিক প্রোগ্রাম আছে। লাইক জাস্ট জিওটেকনিকের উপরে ওরা একটা ডিগ্রি দিতেছে, জাস্ট ট্রান্সপোর্টের উপরে, জাস্ট এনভায়রনমেন্টের উপরে ওরা ডিগ্রি দিতেছে। আমি দেখছি ন্যানোটেকের উপরে ওরা ডিগ্রি দিতেছে। সো খুবই স্পেসিফিক ডিগ্রি এখানে আছে। তো এখানে প্রতিটা সেক্টরে আপনার পছন্দের একটা সাবজেক্ট আপনি পড়ার একটা সুযোগ পাবেন। এবং যেহেতু বেশ অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তো আপনার এমন হবে না যে আপনি একটা প্রোগ্রাম খুঁজতেছেন বাট এখানে নাই। এখানে প্রোগ্রামের সংখ্যা বেশ ভালো, এবং অনেকগুলো ইংলিশ ডট প্রোগ্রাম আছে। সো আমার মনে হয় যে খুঁজলে এখানে আপনার পছন্দের প্রোগ্রামটা আপনি পাই যেতে পারেন। ওটা যতটাই স্পেসিফিক হোক, আমার মনে হয় যে ওটার জন্য ইতালি একটা ভালো অপশন, যদি আপনি ঠিক মতো খুঁজতে পারেন আপনার প্রোগ্রাম বা আপনার ইউনিভার্সিটি। আর হচ্ছে জব অপরচুনিটিস, এখানে আপনি যখন মাস্টার্স কমপ্লিট করবেন, এখানে আপনাকে ইন্টার্নশিপের একটা সুযোগ থাকে। তারপর ওইখান থেকে আবার জব অপরচুনিটিস বেশ ভালো আমি বলবো। ইঞ্জিনিয়ারিং বলেন তাহলে, কারণ ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার। আপনি যদি এমবিএ করেন এখানে, আপনি এমবিএ তে আপনার কমিউনিকেশন স্কিলটা অনেক বেশি লাগবে। তো দেখা যাবে যে আপনি যে লেভেলে ইতালিয়ান পারেন, ওইটা দিয়ে হয়তো বা আপনি জবে সার্ভাইভ করাটা কঠিন হবে। সো ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলেন তাহলে এখানে জব সেক্টর বেশ ভালো। এবং ওইটা আপনার ইংলিশ ডট প্রোগ্রাম থেকেও আপনি ভালোভাবে অ্যাক্সেস নিতে পারবেন। আর আহ, এই কোর্স ভেদে আপনি শুধুমাত্র যে ইতালিতে জব খুঁজতে পারবেন এরকম না। আপনার কোর্স বা আপনার ইউনিভার্সিটির রেপুটেশনের উপর ডিপেন্ড করে আপনি ইতালির বাইরেও জব খুঁজতে পারবেন। পার্টিকুলারলি আমার কথা যদি বলি, আমার সিনিয়রদের কাছে শোনা যে এইখানের মাস্টার্স ডিগ্রি নেওয়ার পর আমি নেদারল্যান্ডের জব সিকিং ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো এটাও একটা পজিটিভ দিক, যে আপনি ইউরোপিয়ান জব সেক্টরটাও একটু এক্সপ্লোর করতে পারবেন।
এরপর আসে হচ্ছে যে কারণে আমি আসছি সেটা হচ্ছে, আমি ইতালিতে যে কারণে আসছি যে আমার হচ্ছে ইউএসএ তে বা একটা পিএইচডি করার প্ল্যান ছিল। বাট ইউএস এর বিষয়টা এত কম্পিটিটিভ হয়ে গেছে যে আসলে জাস্ট ব্যাচেলর দিয়ে আহ, একটা প্রফেসরের কাছে যাওয়া বা তার কাছে নিজেকে প্রেজেন্ট করা একটু টাফ হয়ে গেছে। আমি ইন্টারভিউ দিছি একটা, তো ওইখানে দেখা গেছে যে আসলে আমার ব্যাচেলর ডিগ্রিটা ওয়েল ইকুইপড না, অ্যাটলিস্ট ওই প্রোগ্রামটার জন্য। তো আমার কাছে মনে হয়েছে যে ওকে ঠিক আছে, একটা মাস্টার্স করাটা খুবই জরুরি, সেটা বাংলাদেশে হোক বা বাংলাদেশের বাইরে। তো যদি আপনার এ ধরনের কোনো টার্গেট থাকে যে আপনি পিএইচডি করবেন এবং আহ, ভালো একটা মাস্টার্স খুঁজতেছেন পিএইচডি তে যাওয়ার জন্য, যদি আপনার গ্যাপ থাকে ব্যাচেলরে, আমার মনে হয় যে একটা মাস্টার্স ডিগ্রি, আর সেটা যদি ইউরোপিয়ান একটা কান্ট্রি হয় তাহলে বেশ ভালো। সো পিএইচডির জন্য এই মাস্টার্সটা আপনার বেশ ভালোভাবে কাজ করতে পারে। আর পাশাপাশি স্টাইপেন্ড তো একটা দিবেই, একটা অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট স্টাইপেন্ড এখান থেকে ইউনিভার্সিটি থেকে আপনাকে দিবে। কিন্তু পাশাপাশি আপনি পার্ট টাইম জব করতে পারবেন ইতালিতে, এটা হচ্ছে 20 ঘন্টা পার উইক। আর আহ, তো ওইটাও আপনার একটা এক্সট্রা সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট হিসেবে কাজ করবে। আর যেহেতু আহ, ইতালি সেনজেন কান্ট্রি গুলোর মধ্যে পড়ে, সো আপনি এখানে বেশ ভালোভাবে ট্রাভেল করতে পারবেন আশেপাশের দেশগুলোতে। তো কারো যদি ট্রাভেলিং এর শখ থাকে, আমার মনে হয় যে ইতালি একটা ভালো অপশন হতে পারে। তো এখন আসে হচ্ছে কি কি সমস্যা আছে এখানে আসার। মূল সমস্যা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইতালিয়ান। ইংলিশ আপনার ইউনিভার্সিটিতে চলবে, আপনার একাডেমিক্যালি চলবে, বাট ওভারঅল চলাফেরার জন্য আপনার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা সেখানে একটু ইম্পর্টেন্ট, আপনার জাস্ট ইজ অফ লিভিং এর জন্য। আহ, আর যদি এরপরে ইন্টার্নশিপের কথা বলেন, অবশ্যই আপনি হয়তো আমি জবের এনভায়রনমেন্টের কথা খুব ক্লিয়ারলি বলতে পারবো না, তবে আপনি যদি ইন্টার্নশিপের কথা বলেন, আপনি যদি ওয়ার্ক এনভায়রনমেন্টের কথা বলেন, ওইখানে গিয়ে আপনার হয়তোবা ইতালিয়ানে কথা বলা লাগতে পারে। সো আমার মনে হয় যে ইতালিয়ানটা জানা ইম্পর্টেন্ট যদি আপনি এখানে লং টার্ম থাকতে চান। সো একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আপনার শেখা লাগতে পারে। আর এটা হচ্ছে লেস স্যালারি compared to other European countries. ফর এক্সাম্পল, আপনি যদি জাস্ট পিএইচডি স্টাইপেন্ডের কথাই যদি ধরেন, আপনার নেদারল্যান্ডে যে পরিমাণ পিএইচডি স্টাইপেন্ড দেবে বা জার্মানিতে দিবে, কম্পেয়ার করলে ইতালিতে একটু কম এটা। আমি যতদূর জানি এটা পিএইচডি স্টাইপেন্ড 1500 ইউরোর মতো হয়। আর পাশাপাশি আপনি যদি ইন্টার্নশিপ করেন তখনও অ্যামাউন্টটা কাছাকাছি থাকে। সো এটা একটু ইয়ে, বাট একই সাথে আপনার দেখতে হবে যে এখানে লিভিং কস্টও কম কম্পেয়ার টু আদার কান্ট্রিজ, আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। সো ওইটা একটা বিষয়। আর হচ্ছে এখানে ভিসা প্রসেসিংটা একটু ডিফিকাল্ট, লাইক প্রচুর ডকুমেন্ট লাগে এবং বাংলাদেশ থেকে এগুলো অ্যারেঞ্জ করা একটু টাফ। পাশাপাশি আপনার একটা অ্যাকোমোডেশন ইস্যু আছে। ইভেন দো আপনাকে ইউনিভার্সিটি থেকে ডর্ম প্রোভাইড করে, আহ, এবং ওইটা আপনার স্কলারশিপের মধ্যেই হয়, কিন্তু এই ডর্মটা আপনি শুরুতে পেয়ে যাবেন এরকম না। শুরুতে আপনার কিছু সমস্যা হতে পারে, লাইক আপনার নিজ থেকে ম্যানেজ করা লাগতে পারে। বাংলাদেশ থেকে এসে আপনি ডর্ম পাবেন না, ওইটা ইউনিভার্সিটি ভেদে বা যদি আপনার কোন শহরে থাকেন ওইটার উপর ডিপেন্ড করে আপনার অ্যাকোমোডেশন সমস্যা হতে পারে, লাইক প্রথমেই ডর্ম নাও পাইতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি নিজ থেকে ম্যানেজ করা লাগতে পারে, এটা একটা সমস্যা। আর মূল সমস্যা হচ্ছে ভিসা রিজেকশন। যেহেতু আমাদের দেশের পাসপোর্টের একটা ইয়ে থাকে, ভ্যালু থাকে, পাশাপাশি আমাদের ডকুমেন্ট প্রিপারেশনের সমস্যা থাকে, অনেক ডকুমেন্টেশন আমরা ঠিকমতো জমা দিতে পারি না। তো সেই ক্ষেত্রে ভিসা রিজেকশনের একটা পসিবিলিটি থাকে। তো এটা হচ্ছে ড্রব্যাকস। তো এগুলো বিচার করে হয়তো আমাদের ডিসাইড করতে হবে যে আমরা ইতালির জন্য ইয়ে করবো কিনা। একই সাথে এখানে একটা জিনিস বলা ভালো যে ইতালিতে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন, ভিসা পাওয়ার আগ পর্যন্ত আপনার প্রায় 1 লাখ টাকার মতো খরচ হবে কম বেশি। অ্যান্ড যদি আপনি ভিসা না হয় বা ভিসা যদি রিজেক্টেড হয়, এই টাকার কোনো ইয়ে থাকবে না। তো সবকিছু ওভারঅল হিসাব করেই আমাদের প্রসেসিংটা শুরু করা উচিত। আর এখন এগুলো হচ্ছে আমাদের ইতালিতে টপ 10টা ইউনিভার্সিটির র্যাঙ্কিং। এটা কিউএস র্যাঙ্কিং এর উপর বেস করা, বাট ডিপার্টমেন্ট ওয়াইজ বা প্রোগ্রাম ওয়াইজ এটা র্যাঙ্কিং ভ্যারি করতে পারে। তো এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলতে সবচেয়ে ভালো এখানে হচ্ছে পলিটেকনিকো দি মিলানো। আহ, এটা টপ 100 এর মধ্যে পড়ে। আর এরপরে হচ্ছে সাপিয়েন্সা ইউনিভার্সিটি অফ রোম, এখানে মোটামুটি দুনিয়ার সব সাবজেক্টই এখানে আছে, অনেকটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো।
তো এখানকার ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি বেশ ভালো, এবং ডিগ্রির পর এখান থেকে জব পাওয়ার একটা ভালো ইয়ে থাকে, সুযোগ থাকে, ইন্টার্নশিপের ভালো সুযোগ থাকে, যেহেতু ইন্ডাস্ট্রি গুলোর সাথে এই ইউনিভার্সিটি টিচাররা বেশ কানেক্টেড। আর একই সাথে কেন টপ ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করা উচিত, লাইক এখানে আমাদের ইতালিতে বাংলাদেশি স্টুডেন্টরা সবচেয়ে বেশি আসে হচ্ছে ইউনিভার্সিটি অফ মেসিনা অ্যান্ড ক্যাসিনোতে। এই দুটো ইউনিভার্সিটিতে প্রচুর স্টুডেন্ট বাংলাদেশি, বাট এইগুলো সমস্যা হচ্ছে এগুলো র্যাঙ্কিং একটু পিছনে। তো একই সাথে এখানে যেমন প্রচুর মানুষ আসে, প্লাস প্রচুর মানুষের ভিসা এগুলো রিজেক্টেড হয়। সো আমি বলবো যে টপ ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলো থেকে অ্যাপ্লাই করে, এগুলো থেকে যদি অফার লেটার নিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করা যায় এটা বেটার, কারণ আপনার ইউনিভার্সিটি র্যাঙ্কিং আমার আমার মনে হয় যে এটা খুব ভালোই ম্যাটার করে। কারণ অনেক ইউনিভার্সিটি আছে যারা মনে করেন 300 সিট আছে 30টা, বাট অফার লেটার দিয়ে রাখছে 300টা, যতজন আসতে পারে ভিসা রিজেকশন যাওয়ার পর। তো আমার মনে হয় যে ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ইউনিভার্সিটি প্রোফাইল ম্যাটার করে। সো যদি পসিবল হয় ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি গুলোতে চুজ করা উচিত। আর এই হচ্ছে আমাদের টপ 10টা ইউনিভার্সিটির র্যাঙ্কিং। এর বাইরে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আমরা হয়তো অ্যাপ্লাই করতে পারি, যেগুলো আমরা দেখতে পারি, আমাদের যদি পছন্দের প্রোগ্রাম থাকে ওগুলো আমরা চেক করতে পারি। আর এটা হচ্ছে ইউনিভার্সিটি, পার্টিকুলার ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যেসব ডকুমেন্ট লাগবে এগুলো। প্রথম হচ্ছে পাসপোর্ট, আমাদের যে ব্যাচেলর ডিগ্রি আছে যেটা অ্যাটলিস্ট প্রভিশনাল সার্টিফিকেট হলেও হবে, এবং পুরো প্রসেসিং এ প্রভিশনাল সার্টিফিকেট হইলে এনাফ, আমাদের মেইন সার্টিফিকেট দরকার পড়বে না। আর হচ্ছে আমাদের যে ট্রান্সক্রিপ্ট, লাইক ফাইনাল ইয়ারের রেজাল্ট দেওয়ার পর একটা এক্সট্রা ডকুমেন্ট দেয়, যেখানে আমাদের সিজিপিএ এবং আমাদের ডিপার্টমেন্টের হায়ার সিজিপিএ এগুলো মেনশন করা থাকে। আর হচ্ছে আমাদের যে মার্কশিট গুলো ইচ সাবজেক্টের, এগুলো দরকার পড়ে। আর হচ্ছে সিমিয়া হচ্ছে আমাদের ডিগ্রিটা যে ভ্যালিড, এবং আমাদের ডিগ্রিটা যে ওদের সাথে ইকুইভ্যালেন্ট, ওদের সাথে যেটা মানানসই এটা জানার জন্য ওর একটা আলাদা ডকুমেন্ট প্রিপেয়ার করতে হয়। এটা হচ্ছে আমাদের আমরা অ্যাপ্লাই করলে ওরা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে খোঁজ নিয়ে আমাদের ডকুমেন্টের অথেন্টিসিটি চেক করে নিবে। তো এটার জন্য এক্সট্রা কিছু পেমেন্ট করা লাগে, যেটা নিয়ে হয়তো একটু পরে কথা বলবো। আর হচ্ছে সিনিয়র জিনিসটা আমাদের শুরুতে না দিলেও হয়, প্রথম আমরা অফার লেটার যদি পেয়ে যাই, এরপর হচ্ছে প্রি এনরোলমেন্ট বলে আরেকটা বিষয় আছে, যেটা আমাদের এমবাসির সাথে ইউনিভার্সিটি একটা কানেকশন তৈরি করে। তো ওই প্রি এনরোলমেন্টের জন্য আমাদের এই সিনিয়রটা দরকার পড়ে। সো যখন আমরা অফার লেটার পেয়ে যাবো একটা ইউনিভার্সিটি থেকে, আমরা ধরুন 5টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলাম, 3টা থেকে আমরা অ্যাকসেপ্টেন্স লেটার পেলাম, তো আমাদের ওইখান থেকে একটা ইউনিভার্সিটি সিলেক্ট করা লাগবে ভিসা প্রসেসিং এর জন্য। তো ওই সময় আমাদের এই সিনিয়রটা দরকার পড়বে। তো এরপর অবশ্যই আমাদের আইএলটিএস টা লাগবে। আইএলটিএস টা রাখার মূল রিজন হচ্ছে কোনো ইউনিভার্সিটি যদি বলেও যে ওদের এমওআই দিয়ে হয়ে যাচ্ছে, আইএলটিএস আলাদা করে লাগবে না, কিন্তু ভিসা প্রসেসিং এর জন্য অ্যাটলিস্ট বাংলাদেশের জন্য সিলেক্ট করা হচ্ছে মিনিমাম 6.0। মানে এমবাসি আমাদের কাছ থেকে আইএলটিএস এর সার্টিফিকেট চাইবে। এবং আমি সাজেস্ট করব যে প্রথমে যখন আমরা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করব, তখনই যেন আমরা আইএলটিএস টা পাশাপাশি দিয়ে অ্যাপ্লাই করতে পারি। তো এটা এটা একটা মনে রাখার মতো বিষয় যে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করাটা একটু রিস্কি হয়ে যাবে। এবং আমরা যদি পরে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করি, অফার লেটার পাই এবং এমবাসি থেকে আইএলটিএস এর স্কোরটা জমা দিই, ওইটাও ওকে। বাট আমার মনে হয় যে যদি পসিবল হয় শুরুতে আইএলটিএস দিয়েই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত। তো এরপর আসে আমাদের সিভি। এরপর আসে আমাদের একটা সিভি জমা দেওয়া লাগবে, এবং এটা হচ্ছে ইউরোপাস হইলেও হবে, রেগুলার সিভি যেটা আমরা ওয়ার্ডে বানাই ওইটা হইলেও হবে। আর সিভিতে রেগুলার আমরা যেই একাডেমিক সিভি যেটা তৈরি করি, লাইক আমাদের এডুকেশনাল এক্সপিরিয়েন্স, আমাদের রিসার্চ, আমাদের স্কিলস, আমাদের আমরা যদি চাকরি করে থাকি ওইটার জবের যেই ইনফরমেশন আছে এগুলো, ইন্টারেস্ট, এগুলো আমরা অ্যাড করতে পারি। আর স্টেটমেন্ট অফ পারপাস অন্য, আমার মনে হয় অন্য সব ইউনিভার্সিটির মতোই এখানে 1, 1, 2, 2 পেজের একটা স্টেটমেন্ট অফ পারপাস, যেখানে আমরা এই সাবজেক্টে কেন পড়তে চাই, এবং আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এটা কেন ম্যাচ করে, এবং আহ, আমি এখানে কি কি ইনপুট দিতে পারবো এই প্রোগ্রামে, এটা মেনশন করা করা একটা এসওপি আমরা এখানে অ্যাড করব। লেটার অফ রেকমেন্ডেশন অনেকটা অন্যান্য জায়গায় যেরকম, এখানে অনেক জায়গায় একটা লেটার অফ রেকমেন্ডেশন লাগে, অনেক জায়গায় 3টা লাগতে পারে। আমি যেখানে আসছি এখানে আমার একটাই লাগছিল। তো এটা ওই প্রফেসর সরাসরি আপনার যে লিঙ্ক থাকে, ইনভাইটেশন লিঙ্ক, ওইখানে গিয়ে আপনার লেটার অফ রেকমেন্ডেশন সাবমিট করতে পারবে। আর পোর্টফোলিওটা হচ্ছে পার্টিকুলার ডিপার্টমেন্টের ক্ষেত্রে, যেমন আর্কিটেকচারের ক্ষেত্রে পোর্টফোলিওটা হয়তো ইম্পর্টেন্ট হতে পারে,
বা যারা সিএসসি তে পড়ছে ওদের জন্য হয়তো গিট হাবের ওদের যে প্রোফাইল থাকে ওইটা ইম্পর্টেন্ট হতে পারে, এরকম কিছু। আর পাশাপাশি আপনার একটা পাসপোর্ট সাইজের ফটো লাগবে। আর যদি আপনার পাবলিকেশন থাকে ওইটা আপনি আহ, যদি স্কোপ থাকে ওইটা আপনি মেনশন করবেন। সিভিতে তো মেনশন করবেনই, আর যদি অ্যাপ্লিকেশন পোর্টালে যদি এটার অপশন থাকে ওইখানে আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশন কোন সময় শুরু করব। তো এখানে হচ্ছে কয়েকটা ধাপে ওরা অ্যাডমিশন নেয়। লাইক ফার্স্ট কলে যদি ওদের সিট ফিল আপ না হয় ওরা সেকেন্ড কল দেয়, এরপর আবার লাস্ট কল থাকে। এবং লাস্ট কলটা আসলে আমাদের জন্য না, এটা মেইনলি ইইউ স্টুডেন্ট যারা, ইউরোপিয়ান ইউনিয়নের স্টুডেন্ট যারা, ওরা লাস্ট লাস্ট কলে অ্যাপ্লাই করতে পারে। তো আমাদের জন্য ফার্স্ট কল যেটা বেস্ট, এটার যদি আমাদের সম্ভব হয় এটাতেই অ্যাপ্লাই করা উচিত এবং শুরুতে অ্যাপ্লাই করে ফেলা উচিত। আর সেকেন্ড কল হচ্ছে ফেব্রুয়ারি থেকে এপ্রিলে, যেটাতে আমি অ্যাপ্লাই করছি। আমি অ্যাপ্লাই করছি হচ্ছে এপ্রিলের 29 হচ্ছে ডেডলাইন, আমি 28 অ্যাপ্লাই করছিলাম আহ, কোন একটা কারণে। সো আপনারা, আমি আশা করবো যে সবাই ফার্স্ট কলে অ্যাপ্লাই করবে, কারণ এখানে অ্যাকসেপ্টেন্স পাওয়ার রেটটা সবচেয়ে বেশি থাকে। সেকেন্ড কলে একটু কম হয়ে যায় কারণ সিট থাকে না। যেটা দেখা গেছে আগে যদি আপনি অ্যাপ্লাই করতেন তখন হয়তো আপনি চান্স পেয়ে যেতেন, কিন্তু আপনি সেকেন্ড কলের জন্য ওয়েট করছেন তাই হয়তো বা সিট ফিল আপ হয়ে গেছে, বা ধরেন সেকেন্ড কলের কম্পিটিটর আপনার চেয়ে বেটার। তো সেই ক্ষেত্রে আপনি হয়তো বা ভালো প্রোফাইল হওয়ার কারণেও হওয়া সত্ত্বেও আপনি সেকেন্ড কলে চান্স পান নাই। তো ফার্স্ট কলে অ্যাপ্লাই করাটা একটু বেটার হবে। সো নভেম্বর টু জানুয়ারি। ও, সো এখন হচ্ছে আমরা ইউনিভার্সিটি প্রোগ্রাম কিভাবে খুঁজে বের করবো। এখন ইউনিভার্সিটি প্রোগ্রাম খুঁজে পাওয়ার আমি যেমনি বের করছি এটা হচ্ছে আমার ফ্রেন্ড বলছে যে অমুক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছে, এই সমস্যা। তো আমি আর খুব একটা পাত্তা দিই না, ইতালিতে যেহেতু আসার প্ল্যান ছিল না, তো আমি খুব একটা পাত্তা দিই না। পরে দেখি এতবার বলছে যে আমি বুঝলাম আচ্ছা দেখি তো আমার জন্য কি কি আছে। তো তখন খুঁজতে গিয়ে দেখি যে আমার হচ্ছে এই ইউনিভার্সিটি যে ইয়েটা আছে, পোর্টাল আছে একটা, এই যে এখানে ইউআরএল দেয়া আছে। তো এইটাতে যদি আমরা যাই এবং আমরা যদি আমাদের পছন্দের সাবজেক্ট সার্চ করি, যেমন আমি সার্চ করছি ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ারিং, তো ওইখানে হচ্ছে ইতালির কয়েকটা ইউনিভার্সিটির নাম আসছে। তো সবগুলোর যেহেতু আমার টাইম লাইন অলমোস্ট শেষ, সবগুলোতে অ্যাপ্লাই করার টাইম ছিল না। তো আমি অ্যাপ্লাই করতে পারছি শুধুমাত্র দুইটাতে। একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ নেপলস ফেডেরিকো টু, আর আরেকটা হচ্ছে সাপিয়েন্সা ইউনিভার্সিটি অফ রোম, দুইটাতে ট্রান্সপোর্টে। তো এখানে আপনার ইউনিভার্সিটি ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ আপনার এখান থেকে প্রোগ্রাম সার্চ করে দেখতে পারেন। আর ওইখানে গেলে আপনি দেখবেন যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা আমাদের যে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ যেটা, এখানে দেখবেন ওটা ইতালিয়ানে পড়ায় নাকি ওটা ইংলিশে পড়ায়। যদি ইতালিয়ানে হয় তাহলে ওইটাতে যাওয়ার দরকার নেই, যদি ইংলিশে পড়ে তাহলেই ওটা সিলেক্ট করবেন। আর হচ্ছে ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা আপনারা গুগল থেকে বা চ্যাটজিপিটি থেকে দেখতে পারেন যে ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা কতটুকু। পাশাপাশি কোনো প্রোগ্রাম সিলেক্ট করে অ্যাপ্লাই করার আগে ওইটা সিলেবাসটা আপনি দেখবেন। যেমন ধর আপনি যদি পার্টিকুলার একটা সাবজেক্টে পড়তে আসতে চাচ্ছেন এবং আপনি মনে করেন যে সাবজেক্টটা এরকম হবে, কিন্তু পরবর্তীতে আসার পর দেখলেন যে আপনি যেগুলো পড়তে চাইছিলেন ওইগুলো আসলে এখানে নাই, তো সেক্ষেত্রে আপনার একটু মন খারাপ হতে পারে। সো আগে থেকেই সাবজেক্টের যে সিলেবাসটা এটা একটু চেক করে আসা বেটার। কারণ দেখা যাবে আপনি চারটা পাঁচটা প্রোগ্রাম বাদ দিয়ে এটা চুজ করলেন, বাট এটা আপনার কাছে মন মতো হলো না। তো সাবজেক্টের ভিতর ঢুকে ওইখানে আপনাকে ইউনিভার্সিটির লিঙ্কটা দিয়ে দিবে। তো ওই ইউনিভার্সিটির লিঙ্কে ঢুকলে আপনি হয়তোবা এর ডিটেল সম্পর্কে সবকিছু জানতে পারবেন। তো এখানে আপনি আপনার কোর্সের নাম দিয়ে আপনার ইউনিভার্সিটি বা যেসব প্রোগ্রাম অ্যাভেলেবল আছে, পুরো ইতালিতে যা যা প্রোগ্রাম আছে ওগুলো একটা আইডিয়া এখান থেকে পাবেন। তো প্রোগ্রাম খোঁজার জন্য এটা বেস্ট উপায়। অবশ্যই চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। উম, এরপর হচ্ছে অ্যাডমিশন টাইমলাইন। ওকে, সো এখানে আপনি কখন অ্যাপ্লাই করবেন, কখন তো কখন আপনি প্রোগ্রাম ডকুমেন্ট প্রিপেয়ার করবেন, কখন প্রোগ্রাম সিলেক্ট করবেন, এটার একটা টাইমলাইন এখানে দেওয়া আছে। তো শুরুতে আপনি যখন ইতালিয়ান ইউনিভার্সিটিতে যখন আপনি ইতালিয়ান ইউনিভার্সিটি গুলোকে দেখলেন, তখন আপনি এখান থেকে কিছু প্রোগ্রাম সিলেক্ট করবেন আপনার পছন্দ মতো। তো 4 to 5 প্রোগ্রামস আর ওকে, এই পরিমাণ সিলেক্ট করলে একটাতে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশ ভালো। আহ, তো এখানে মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো ইচ এন্ড এভরি পোর্টালে দেয়া থাকে। পলিটেকনিক দিয়ে মিলানো এখানে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 3.25 ফর বাংলাদেশি স্টুডেন্টস। আর অন্যান্য ইউনিভার্সিটিতে পোর্টাল দেখে আপনারা শিওর হতে পারবেন যে এটার মিনিমাম রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করেন কিনা।
তো যদি 3.25 হয় তাহলে আপনি পলিটেকনিক মিলানোতে ট্রাই করতে পারেন। ওইখানে প্রোগ্রাম আমার মনে হয় যে ওইটা যা যা প্রোগ্রাম পড়ায় ওইটার মতো বেশ ভালো প্রোগ্রাম আছে মিলানোতে। আর যদি সিজিপিএ একটু কম থাকে তাহলে অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে দেখা, এবং পার্টিকুলারলি ওই প্রোগ্রামের রিকোয়ারমেন্ট কি, সিজিপিএ রিকোয়ারমেন্ট কি, বা আইএলটিএস এর রিকোয়ারমেন্ট কি, বা আইএলটিএস আদৌ লাগবে কিনা, এগুলো দেখে এরপর আপনি প্রোগ্রাম সিলেক্ট করবেন। তো যখন আপনি রিকোয়ারমেন্ট গুলো দেখলেন, আপনি আপনার ডকুমেন্ট যা যা বলা হয়েছে এর আগে, এগুলো আপলোড করবেন। তো অ্যাপ্লিকেশন করতে সবসময় ফ্রিতে করতে পারবেন এরকম না, কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোর অ্যাপ্লিকেশন ফি নাই, আর কিছু আছে 30, কিছু আছে 60 বা এরও বেশি থাকতে পারে। তো সাপিয়েন্সতে অ্যাপ্লাই করতে আমার 30 ইউরোর মতো লাগছে। তো এরপর হচ্ছে আপনার এই আপনি যেসব ডকুমেন্ট সাবমিট করছেন এগুলো চেক করে আপনাকে একটা প্রিলিমিনারি সিলেকশন করবে। মানে আপনাকে একটা প্রি অ্যাকসেপ্টেন্স লেটার দেবে ইউনিভার্সিটি গুলো। এটাই ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার না, বা ফাইনাল এনরোলমেন্ট লেটার না। আহ, এটা হচ্ছে জাস্ট একটা লেটার যেটা দিয়ে আপনি এমবাসির সাথে এবং ইউনিভার্সিটির সাথে একটা কম্বাইন্ড একটা ইয়ে আছে, ওইটা হচ্ছে ইউনিভার্সিটালি। ওইখানে আপনি প্রি এনরোলমেন্ট কমপ্লিট করবেন। ফাইনাল এনরোলমেন্ট হবে ইতালিতে আসার পর। বাট প্রথমে যখন আপনি ডকুমেন্ট গুলো সাবমিট করবেন ওইটা হবে প্রি অ্যাকসেপ্টেন্স, যে আপনার মিনিমাম বা বেসিক রিকোয়ারমেন্ট গুলো ফিলফিল করছে। এরপর হচ্ছে আপনি যখন একটা ইউনিভার্সিটি সিলেক্ট করবেন তখন আপনাকে একটা প্রি এনরোলমেন্ট লেটার দিবে। মানে আপনি 4টা 5টা ইউনিভার্সিটি থেকে প্রি অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন, বাট একটা ইউনিভার্সিটি থেকেই প্রি এনরোলমেন্ট লেটার পাবেন। এবং ওইটা পাবেন হচ্ছে ইউনিভার্সিটালি ওয়েবসাইট থেকে, যেটা একটু আগে দেখানো হয়েছে। এটা থেকে আপনি একটা প্রি এনরোলমেন্ট লেটার পাবেন একটা ইউনিভার্সিটির জন্য, যেই ডকুমেন্টটা আপনি ভিসাতে সাবমিট করবেন। তো এখানে আপনার সিমিয়ার জন্য অ্যাপ্লাই করা লাগবে। এই প্রি এনরোলমেন্ট লেটারের জন্য আগে আপনার সিমিয়া দিয়ে আপনার যে ব্যাচেলর সার্টিফিকেট এটা যে ভ্যালিড, এবং এটা যে ইকুইভ্যালেন্ট ইতালিয়ান ডিগ্রির জন্য, ইতালিয়ান মাস্টার্স এর জন্য এটা যে ইকুইভ্যালেন্ট, এটার জন্য আপনি সিমিয়ার জন্য অ্যাপ্লাই করবেন। এবং এটার জন্য আপনার প্রায় 300 থেকে 400 ইউরো লাগবে। যদি আপনার হাতে অনেক সময় থাকে তাহলে আপনি 300 ইউরো দিয়ে করবেন, তো ওরা হয়তো বা 1 মাসের মধ্যে আপনার কাজটা করে দেবে। আর যদি আপনার খুব ইমার্জেন্সিতে দরকার হয় তাহলে আমার মতো 400 ইউরোতে করতে পারেন। তো এটা হচ্ছে আপনার সিমিয়ার এই ভেরিফিকেশন ইয়েটা। আপনি যদি একবার অ্যাপ্লাই করেন, এবং এটা আপনি যত বছর অ্যাপ্লাই করবেন ইতালিতে তত বছরই আপনি এটা ইউজ করতে পারবেন। এমন না যে দ্বিতীয় বছর আপনার আবার ইউজ করতে হবে। তো আপনি যখন সিমিয়া এবং আপনার আগের ডকুমেন্ট গুলো দিয়ে আপনি যখন ইউনিভার্সিটি ওয়েবসাইটে সাবমিট করলেন তখন আপনাকে একটা প্রি এনরোলমেন্ট লেটার দিবে। এবং এই ডকুমেন্টটা আপনি নিয়ে যাবেন হচ্ছে ভিসাতে, ভিসা অ্যাপ্লিকেশনে। তো ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার এই প্রি এনরোলমেন্ট ডকুমেন্টটা লাগবে। তো এরপর আপনি ভিসা যখন সাবমিট করলেন এখানে আপনার হয়তোবা এমন হতে পারে যে 1 দিন সময় লাগছে, বা 3 মাসও সময় লাগতে পারে, বা আরো বেশি সময় লাগতে পারে ভিসা ভিসা রেজাল্ট পেতে, যে আপনি ভিসা পাইছেন কি পান নাই। তো এই হচ্ছে আমাদের ওভারঅল টাইমলাইন ফ্রম চুজিং ইয়োর ইউনিভার্সিটি প্রোগ্রাম টু গেটিং দ্য ভিসা। তো এরপর হচ্ছে আমাদের সিনিয়র যে ডকুমেন্ট এটা আমরা কিভাবে আহ, পাবো। এটা হচ্ছে সিনিয়র জন্য আপনাকে যেটা বললাম, এটা একটা পেইড সার্ভিস। ওরা আপনার ডকুমেন্টটাকে ভেরিফাই করে দেয়। এবং আপনার এটা মাস্ট আপনার ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। তো এটা করার জন্য আপনার যেই সব ডকুমেন্ট লাগবে এটা হচ্ছে পাসপোর্ট স্বাভাবিক। এরপর আপনার ব্যাচেলার ডিগ্রিটা লাগবে, ব্যাচেলার ট্রান্সক্রিপ্ট এবং মার্কশিট লাগবে। এবং আপনার এই এই মার্কশিট এবং ব্যাচেলর ডিগ্রিটা আপনি mygov.bd থেকে অ্যাপোস্টিল করে নেবেন। আমরা যেটা আগে সত্যায়িত করতাম এখন আর সত্যায়িত করে না। এখন হচ্ছে এই ডকুমেন্ট গুলো আমরা যদি সাবমিট করি আমার mygov.bd তে, ওরা আমাদেরকে একটা অ্যাটেস্টেড করে দেয় যে এটা হচ্ছে সত্যায়িত এবং এটা অরিজিনাল ডকুমেন্ট, এটা ওরা সত্যায়িত করে দেয়। তো এরপর হচ্ছে সিমিয়া করতে আপনার প্রি অ্যাকসেপ্টেন্স লেটার, এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন, এবং এটা দেওয়ার জায়গা থাকলে অবশ্যই দিবেন। যেহেতু আপনি অলরেডি প্রি অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে গেছেন। এরপর আসে হচ্ছে আপনার কস্ট, যেটা একটু আগে বললাম যে রেগুলার সার্ভিসের জন্য 300 ইউরো, আর র্যাপিড সার্ভিসের জন্য 400 ইউরোর মতো দরকার পড়বে। তো এখন হচ্ছে আমাদের আমরা প্রি অ্যাকসেপ্টেন্স লেটার পেয়ে গেছি, এবং আমরা হচ্ছে আমাদের সিমিয়া এটা হয়ে গেছে। তো এখন আমরা প্রি এনরোলমেন্ট লেটারের জন্য ইউনিভার্সিটালি ওয়েবসাইটে আমাদের ডকুমেন্ট গুলো সাবমিট করব। তো এটা করতে গেলে আমাদের যেটা প্রথমে লাগবে এটা হচ্ছে প্রি অ্যাকসেপ্টেন্স লেটার ইউনিভার্সিটি থেকে। এরপর আমাদের যেটা লাগবে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি, ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, এবং এগুলো অলরেডি আমরা অ্যাপোস্টিল করে নিছি ফর সিমিয়া। এবং আমাদের কাছে সিমিয়াটাও আছে। সিমিয়া হচ্ছে দুইটা সার্টিফিকেট দেয়, একটা হচ্ছে কম্পারেবিলিটি আর একটা হচ্ছে ভেরিফিকেশন। এরপর এই জায়গাতে আমাদের
এসএফ, এই জায়গাতে আমাদের ইউরোপাস সিভিটা লাগবে। ইউরোপাস সিভি, আমরা যদি ইউরোপাসের সিভি লিখে গুগলে সার্চ দিই, ওরা আমাদের একটা ইউরোপীয় ইউনিয়নের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। ওইখানে গেলে আমরা ইউরোপাস সিভিটা বানিয়ে নিতে পারবো। ইউটিউবে এটার এনাফ কন্টেন্ট আছে, ওইটা দেখে আমরা আমাদের ইনফরমেশন গুলো দিয়ে একটা স্ট্যান্ডার্ড সিভি বানিয়ে নিতে পারবো। এরপর হচ্ছে আমাদের আইএলটিএস স্কোরটা আমরা এখানে সাবমিট করতে পারবো। আমাদের পাসপোর্ট আমরা এখানে সাবমিট করব, এবং আমাদের একটা ফটো দরকার পড়বে, এটা আমরা এখানে সাবমিট করব। তো এটা হচ্ছে প্রি এনরোলমেন্ট লেটার পাওয়ার এবং এইটা কাজ করা হচ্ছে বোথ ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি আপনার ডকুমেন্ট গুলো আবার চেক করবে যে সবকিছু ঠিক আছে কিনা। চেক করে এটা হচ্ছে আপনার এমবাসির কাছে পাঠিয়ে দিবে। এরকম না এমবাসির কাছে কোনো ডকুমেন্ট পাঠাবে, জাস্ট এমবাসির অ্যাক্সেস থাকবে আর কি আপনার ইনফরমেশন গুলো। পরে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তখন এই হচ্ছে প্রি এনরোলমেন্টের যেই ডকুমেন্ট গুলো আছে, এগুলো ওরা চেক করবে, এবং আপনি যে নতুন করে সব ডকুমেন্ট আবার সাবমিট করবেন, ওরা এগুলো মিলিয়ে দেখবে। সো এটা হচ্ছে প্রি এনরোলমেন্ট লেটার পাওয়ার জন্য এই ডকুমেন্ট গুলো আপনি সাবমিট করবেন। যখন ইউনিভার্সিটি ওকে বলবে যে ওকে ঠিক আছে, সব ডকুমেন্ট ঠিক আছে, তখন ওরা হচ্ছে এই আপনার প্রি এনরোলমেন্ট লেটার একটা দিয়ে আপনার ডকুমেন্ট গুলো এমবাসির কাছে পাঠিয়ে দিবে। সো এখন হচ্ছে আমরা ভিএফএস এর মাধ্যমে আমাদের ভিসার অ্যাপ্লিকেশন করব। যেহেতু আমাদের প্রি অ্যাকসেপ্টেন্স লেটার আছে, আমাদের প্রি এনরোলমেন্ট লেটার আছে, আমাদের কাছে সিমি আছে, এবং অন্যান্য ডকুমেন্ট গুলো আমাদের কাছে আছে। সো আমরা ভিসার জন্য পরবর্তীতে চলে যাব। তো প্রথমে আমাদের যেটা করা লাগবে হচ্ছে, আমরা যদি ভিএফএস এর দুইটা আছে অ্যাটলিস্ট ফর ইতালি। একটা হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার আগে থেকে নিবেন, যে অমুক দিন আমি সাবমিট করব। এরকম একটা সিস্টেম আছে। এটা হয় মেইনলি হচ্ছে শেষের 3 মাস, 3 মাস বা 4 মাস, শেষের 4 মাস। আর এর আগে হয় কি, কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার নাই, যে আগে যায় সে আগে জমা দেয়, এবং এটা একটা মিসম্যানেজমেন্টের বিষয়। কেউ আগে যায় কেউ পরে যায়, একটা ঝামেলা থাকে। তো ওইরকম যদি হয় যে আগে গেলে আগে পাবে, এরকম যে সময়টা থাকে ওটা একটা বাজে সময়। যে কেউ চাইলে ওইটার অ্যাক্সেস নিতে পারে না। বিএফএস এর এটা একটা সমস্যা। তো তখন যদি আপনি ডকুমেন্ট গুলো জমা দেন, কারণ তখন সবার কাছে ডকুমেন্ট গুলো প্রিপেয়ার থাকে না, তো তখন কম্পিটিশন একটু কম থাকে। তো ওই সময় যদি অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যদি আপনি জমা নেন, তাহলে আমি দেখছি যে আমাদের সময় এটা একটু সময় কম লাগছে, লাইক 1 দিন 2 দিন বা 7 দিনের মতো সময় লাগছে যারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গেছে। আর আমরা যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা গেছি, মানে অনেক পরে, লাইক আমি জমা দিছি হচ্ছে জুলাইয়ের লাস্ট জুলাই। তো যারা মে জুনে অ্যাপ্লাই করছে ভিসার জন্য, ওরা হচ্ছে 2 দিন 3 দিন বা 7 দিনের মধ্যে পেয়ে গেছে। আর আমরা যারা জুলাই থেকে অ্যাপ্লাই করছি, আমাদের মিনিমাম 1 মাস বা 2 মাসের মতো সময় লাগছে, বা অনেকে 3 মাসও লাগতে পারে। তো এরকম হবে যে আপনি অ্যাপয়েন্টমেন্ট কখন ওরা ছাড়তেছে ওইটার উপর আমাদের খেয়াল রাখা লাগবে। কারণ এরকম হয় যে অ্যাপয়েন্টমেন্টের সময় চলে যাচ্ছে, কেউ জানে না কখন অ্যাপয়েন্টমেন্ট। এবং বাংলাদেশে যেটা হয় যে কারোর দরকার নাই তাও তারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখে, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ফ্রি। তো সবাই নিয়ে রাখে, কেউ অ্যাপ্লাই করলেও নিয়ে রাখে, না করলেও নিয়ে রাখে। তো যেহেতু লিমিটেড স্লটস, আপনার খেয়াল রাখা লাগবে যেন আপনি যেন অ্যাপয়েন্টমেন্টটা পান। আর এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা গেল। বিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট গুলো বা ওদের যে ফেসবুক পেজ, ওগুলো একটু খেয়াল রাখা লাগবে। যেহেতু আপনি ইতালিতে অ্যাপ্লাই করতেছেন, এই বিষয়ে প্রতিদিন কি হইতেছে না হইতেছে এটা আপনার খেয়াল রাখা উচিত। তো দ্বিতীয় আসলে হচ্ছে কভার লেটার, মানে এমবাসির যে ভিসা অফিসার, ওনাকে আপনি একটা লেটার লিখবেন, যেখানে বলবেন আপনি ইউনিভার্সিটিতে কেন আসতে চান, বা ইতালিতে কেন আসতে চান, কোন প্রোগ্রামে আসতে চান, এবং আপনি পাশ করার পর আবার দেশে ব্যাক করবেন, এবং দেশে ব্যাক করে কি করবেন, এই টাইপের একটা লেটার কভার লেটার হিসেবে লেখা লাগে। ইউটিউবে মেবি এটার ভালো আহ, ভালো আইডিয়া নিতে পারবেন যে কিভাবে এই কভার লেটার লেখা যায়। এরপর আসে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। এটা ওদের ভিএফএস এর ওয়েবসাইটে পাওয়া যায়, এবং আপনি গুগল করলেই যে আপনি ইতালির জন্য ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম বা ডি ফর্ম বলে এটাকে, আহ, এটা চান, তো ওইখানে আপনি পেয়ে যাবেন একটা পিডিএফ, যেটা আপনি পিডিএফ এডিটর দিয়ে এডিট করে ভিসা অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করবেন। এরপর আসে আপনার পাসপোর্ট, মেইন পাসপোর্ট নিয়ে যাবেন। আপনার যে পাসপোর্টের কপি ওইটা নিয়ে যাবেন। আপনার ফটোস 3.5 সেন্টিমিটার টু 4 সেন্টিমিটার। আপনি যখন স্টুডিও গুলোতে যাবেন, যারা ছবি তুলে দেয় আমাদেরকে, ওদেরকে বললেই হবে যে ম্যাট ফিনিশের 3.5 টু 4.4 সেন্টিমিটারের একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ম্যাট ফিনিশ। ও ল্যাব প্রিন্ট বললে ওরা বুঝে যাবে, সো ওইটা নিয়ে টেনশন নেই। এরপর আপনার অলরেডি প্রি অ্যাকসেপ্টেন্স লেটার আছে ইউনিভার্সিটি থেকে, এবং প্রি এনরোলমেন্ট লেটার আছে ইউনিভার্সিটি থেকে। আর আপনার হচ্ছে বাংলাদেশ থেকে ভিসা অ্যাপ্লাই করতে আইএলটিএস মিনিমাম 6 লাগে, এবং এটা ইম্পর্টেন্ট, এবং এটা আপনার মাস্ট সাবমিট করা লাগবে।
এরপর আসা হচ্ছে আপনার খুবই ঝামেলার ডকুমেন্ট যেগুলো বাংলাদেশ থেকে ম্যানেজ করা খুবই টাফ, যেমন বার্থ সার্টিফিকেট। এটা আপনার অ্যাপোস্টিল করতে হবে, কোনো ভুল থাকলে ওটা কারেক্ট করে নিতে হবে। লাইক আপনার নামের বানান বা আপনার যদি বার্থডে যদি ভুল থাকে বা এড্রেস যদি ভুল থাকে, এগুলো কারেক্ট করে নেওয়া ভালো। আর এরপর আসা হচ্ছে আপনার এসএসসির, এইচএসসি, বিএসসির যত সার্টিফিকেট আছে এবং ট্রান্সক্রিপ্ট আছে, এগুলো আপনি মাইগভ থেকে অ্যাপোস্টিল করে নেবেন। আগে আপনি বিএসসিটা অ্যাপোস্টিল করছেন, সো এবার এসএসসি আর এইচএসসির যে চারটা, মানে হচ্ছে এসএসসির ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, আর এইচএসসির ট্রান্সক্রিপ্ট আর সার্টিফিকেট, এই চারটা ডকুমেন্ট আবার অ্যাপোস্টিল করায় নেবেন। আর এবার হচ্ছে আমাদের সিভিয়া অলরেডি আছে, আমরা ইউরোপের সিভিও আগে বানাইছি। সো এরপর আসে আমাদের ফ্যামিলি সার্টিফিকেট। এটা হচ্ছে যারা ইউনিয়ন, মানে আমাদের ঢাকা শহরে বা সিটি কর্পোরেশন থাকেন, তাদের যে ওয়ার্ড আছে, ওয়ার্ড থেকে নেবেন। আর যদি আপনি আপনার যদি ইউনিয়ন পরিষদ থাকে, ওইখান থেকে গিয়ে আপনার একটা ফ্যামিলি সার্টিফিকেট বানিয়ে নেবেন, যে আপনার ফ্যামিলি কারা কারা আছে এবং তাদের এনআইডি বা বার্থ সার্টিফিকেট কি এবং তাদের পার্মানেন্ট এবং কারেন্ট অ্যাড্রেস কি। এটা একটা প্যাডের মধ্যে, ওয়ার্ড কমিশনের প্যাড বা আপনার ইউনিয়ন পরিষদের প্যাডে এটা একটা ড্রাফট লিখে প্রিন্ট করে আপনি সুন্দর মতো এটা প্রিন্ট করে একটা সাইন করে সিল দিয়ে ইউনিয়ন পরিষদ থেকে বা ওয়ার্ড অফিস থেকে নিয়ে আসবেন। এরপর হচ্ছে আপনি প্রথম এখানে এসে 1 মাস কই থাকবেন, এটা হচ্ছে ভিএফএস কে বা এমবাসি কে আপনার জানানো লাগবে। এটা হচ্ছে জানাবেন কেমনে, এটা হচ্ছে 30 দিনের একটা হোটেল বুক করবেন। এই 30 দিনের হোটেলটা হচ্ছে আপনি বুকিং.com থেকে যদি বুক করেন এবং ওইখানে দেখবেন যে ফ্রি ক্যান্সেলেশন, ওই অপশনটা যদি সিলেক্ট করেন তাহলে আপনার কোনো কস্ট লাগবে না। জাস্ট একটা ডকুমেন্ট আপনাকে দিবে, একটা পিডিএফ আপনাকে দিবে, যেটাতে বোঝা যাবে যে অমুক হোটেলে আপনি আছেন। এবং ট্রাই করবেন এবং এটার কস্ট যেন কম হয়। মানে এরকম যাতে না হয় যে আপনি একটা হোটেল সিলেক্ট করছেন যেটার কস্ট হচ্ছে 10 লাখ টাকা। অবশ্যই আপনি 10 লাখ টাকা হোটেলে থাকবেন না। তো দেখবেন যেন একটা মোটামুটি আপনার বাজেটের সাথে যায় এরকম কোন একটা হোটেল। এরপর লাগবে হচ্ছে আপনার ফ্লাইট রিজার্ভেশন টিকিট, মানে আপনি একটা ফ্লাইট রিজার্ভ করছেন, কোন ডেটে যাবেন। অবশ্যই আপনার যেদিন আপনি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য জমা দিলেন, তার অনেক পরে, লাইক 15 থেকে 1 মাস পরে আপনি ভিসা পাবেন। তো ওই হিসাব করে আপনি ফ্লাইটের রিজার্ভেশন টিকিটটা বুক করবেন। এবং যদি পসিবল হয় একটা রিটার্ন টিকিটও বুক করতে পারেন, যে আপনি 6 মাস পর আবার দেশে ব্যাক করবেন, জাস্ট ঘোরার জন্য আসবেন, এরকম কিছু না যে 2 বছর পরে বুক করা লাগবে। জাস্ট একটা রিটার্ন টিকিট যে কোনো ডেটে কাটলেই হবে। এটা ম্যাটার করে না, এগুলো ফ্রি অফ কস্টে কাটা যায়, বা অনেক ক্ষেত্রে পরিচিত লোক থাকলে ফ্রি অফ কস্টে কাটা যায়। আর যদি আপনি ওয়েবসাইট থেকে কাটেন তাহলে হয়তো আপনার কাছে $20 বা এরকম কিছু একটা টাকা কাটবে। তো এর পাশে হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। এটা হচ্ছে আপনি বাংলাদেশের কিছু কোম্পানি আছে, ইন্স্যুরেন্স কোম্পানি, ওদের কাছে নিতে পারবেন। অথবা আমি যেটা করছি এটা হচ্ছে ওয়েতালি থেকে নিছি। এটার কস্ট পরে প্রায় 21-22 হাজার টাকার মতো। তো এটা আপনি নিতে পারেন ওয়েতালি থেকে। 1 বছরের জন্য আপনি একটা ট্রাভেল ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্সের মতো কাজ করে এটা। তো এটা আপনি নিতে পারেন এবং এটাও আপনার ভিএফএস এর সাথে সাবমিট করা লাগবে এমবাসিতে। এরপর হচ্ছে আমাদের যদি নামের, বাবার নামের বানান বা মায়ের নামের বানান বা নিজের নামের বানান বা এই টাইপের কিছু অনেক ভুল থাকে, তো ওইটা আমরা কারেক্ট করে নিতে পারবো একটা এফিডেভিট করে। এফিডেভিট বাংলাদেশের অ্যাটলিস্ট ঢাকা শহরে হচ্ছে পল্টনের এদিকে করে। সো আপনি ওইখানে গিয়ে করা নিতে পারেন যে কোনো একটা উম, ওই যে এফিডেভিট যেসব ইয়েতে পেপার করে, উম, দলিল টাইপের, তো ওইগুলোতে আমরা এফিডেভিট গুলো করে নিতে পারি। আর হচ্ছে ফিনান্সিয়াল এফিডেভিট, এটা একটু ক্রিটিক্যাল। যে আপনি ইতালিতে আসবেন, ঠিক আছে, আপনি স্কলারশিপ পাবেন বা এটা পাইছেন অলরেডি, এটা আসলে ওরা দেখতে চায় না। ওরা দেখতে চায় যে স্কলারশিপের বাইরেও আপনি চলার মতো টাকা, এবং টিউশন ফি তো খুব মিনিমাম, বাট আপনার চলার মতো টাকা আপনি আপনার কাছে আছে, এটা ওরা দেখতে চায়। অ্যাটলিস্ট 1 বছরের খরচটা ওরা দেখতে চায়, যে প্রথম বছরটা আপনি কিভাবে চলবেন। তো এটার জন্য আপনার একটা অ্যামাউন্ট দেখানো লাগে। যদিও এটা মেনশন করা আছে যে প্রায় 9 লাখ বা 9.5 লাখ টাকার মতো ওদের ওয়েবসাইটে। বাট আমার মনে হয় যে এইটার সেফ ভ্যালু হচ্ছে 12 থেকে 15 লাখ টাকা। যদি 15 লাখ টাকা হয় ভালো, বাট এর কম হওয়াটা একটু রিস্কি। 12 থেকে 15 লাখ টাকার মতো অ্যারেঞ্জ করাটা, মানে অ্যাটলিস্ট দেখানো যে আমার কাছে এই টাকাটা আছে আপনার অ্যাকাউন্টে, কারেন্ট সেভিংস অ্যাকাউন্টে, নট কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে এই টাকাটা আছে আপনার বা আপনার বাবার বা আপনার যে স্পন্সর। বাবা এবং মা ছাড়া অন্য কেউ স্পন্সর হতে পারে না, লাইক চাচা ভাই এরা স্পন্সর হতে পারে না। এটা নিয়ে ওরা ঝামেলা করে বা ভিসা রিজেক্ট করে দেয়। তো বাবা বা মায়ের অ্যাকাউন্টে এই টাকাটা আছে। এবং
এটা দেখানো একটা এফিডেভিটের মধ্যে যে এত টাকা আছে আমার অ্যাকাউন্টে। এটা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল এফিডেভিট। এটা অনেক ফরম্যাট আছে। আহ, এটা আপনি যেখান থেকে এফিডেভিটটা করবেন ওদের কাছে ফরম্যাট আছে, বা বেটার হয় যদি আপনি বাসা থেকে বানিয়ে নিয়ে যান। চ্যাট জিপিটিতে বললে ওরা একটা ড্রাফট বানিয়ে নিবে, বা আপনি লাইন বাই লাইন পড়ে কোনো এরর থাকলে এটা চেক করে আহ, আপনার ফিনান্সিয়াল এফিডেভিটের ড্রাফট এটা প্রিপেয়ার করতে পারবেন। তো এটা গেল হচ্ছে ফিনান্সিয়াল এফিডেভিট। এটা আরো ডিটেল আছে। সো এইখানে হচ্ছে ভিএফএস এ আপনার নিজের এবং আপনার বাবার ফিনান্সিয়াল কন্ডিশনটা বোঝানোর জন্য বেশ কিছু ডকুমেন্ট আপনার সাবমিট করতে হয়। যেমন আমার ক্ষেত্রে আমি সাবমিট করছি হচ্ছে আমার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, যেখানে আমি চাকরি করতাম, আমার যে স্যালারি সার্টিফিকেট, আমি একটা টিন আইডি খুলছি, ইটিন, ওইটার সার্টিফিকেট। আমি ট্যাক্স, যদিও আমি জিরো রিটার্ন সাবমিট করছি, বাট ওইটারও ট্যাক্স সার্টিফিকেটটা আমি দেখাইছি। আমার একটা ডিপিএস ছিল, ওইটা আমি দেখাইছি। যদি আপনাদের থাকে কোনো সেভিংস অ্যাকাউন্ট, বা আপনার যদি সঞ্চয়পত্র থাকে নিজের, ওইটা আপনি দেখাইতে পারেন। আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, মানে আপনার ব্যাংকে কত টাকা আছে, এটা একটা সার্টিফিকেটের মাধ্যমে ব্যাংক আপনাকে দিতে পারে একটা সার্টিফিকেট। এই ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা মাস্ট লাগবে, এবং ব্যাংক স্টেটমেন্ট মাস্ট লাগবে। তো এখানের উপরের যেগুলো আছে, লাইক এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, এগুলো অক্সিলারি, বাট মাস্ট যে দুইটা লাগবে এটা হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আর ব্যাংক স্টেটমেন্ট। কিন্তু এরকম না যে আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট লাগবে না। যদি আপনার এমপ্লয়মেন্ট থাকে তাহলে অবশ্যই একটা সার্টিফিকেট আপনার দেখানো উচিত, কারণ আদারওয়াইজ আপনার ব্যাংকে যে টাকাটা আসছে এটা কিভাবে আসছে আপনি জাস্টিফাই করতে পারবেন না। তো একইভাবে আপনার যে স্পন্সর, এটা হচ্ছে মেইন, স্পন্সরের অ্যাকাউন্টে মেইন, কারণ মেইন টাকাটা থাকবে আপনার স্পন্সরের অ্যাকাউন্টে। তো ওইখানে আপনার যে এনআইডি কার্ড, আপনার স্পন্সরের যে এনআইডি কার্ড, এটা আপনি অ্যাপোস্টিল করা দিবেন, মানে সত্যায়িত করা দিবেন মাইগভ থেকে। আহ, আপনার স্পন্সরের বা বাবার বা মার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, স্যালারি সার্টিফিকেট, যদি আপনার বাবার বা মার অফিসে প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা থাকে ওইটা সার্টিফিকেট, বাবা মার ইটিন ট্যাক্স সার্টিফিকেট, তাদের যদি সঞ্চয়পত্র থাকে বা ডিপিএস থাকে ওইটার সার্টিফিকেট, আর হচ্ছে ব্যাংক সলভেন্সি অ্যাজ ইউজুয়াল, আপনি নিজের ব্যাংক থেকে যেভাবে নিছেন আপনার বাবা বা মার ব্যাংক থেকেও একইভাবে ব্যাংক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট আপনারা নিতে পারেন। তো এখানে কিছু জিনিস বলে রাখা ভালো, যে আহ, আপনারা অনেকে কি করে ব্যাংক স্টেটমেন্টটা প্রিপেয়ার করে, লাইক ফেক ট্রানজাকশন এন্ড লাইক কোনো কারণ ছাড়াই টাকা উঠাই দিতেছে আবার ঢুকে দিতেছে। আমার মনে হয় এত বদার্ড হওয়ার কিছু নাই। যদি এই ব্যাংক স্টেটমেন্টটা 1 বছর, মিনিমাম 1 বছরের দেখানো লাগবে। যদি আপনার বাবার ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে বিষয়টা খুব ইজি হয়ে যায়। যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং ওইটাতে ট্রানজাকশন দেখানো একটু প্রবলেমেটিক। এবং যেটা হয় ভিসা রিজেকশনের জন্য এগুলো খুব ম্যাটার করে, লাইক আপনি ট্রানজাকশন দেখাইতেছেন এবং ওটা রিয়েল লাগতেছে না, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়। আমি যদি আমার কথা বলি, যে আমার বাবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা ছিল না, তো কিছু টাকা ছিল বাকি, একটা বড় অংশ ধার নিয়ে আমি ব্যাংকে রাখছিলাম আত্মীয় স্বজনের কাছ থেকে। সো ওইখানে আবার দেখা যায় যে কার কাছ থেকে টাকাটা আসছে এন্ড এভরিথিং। সো এগুলো এত বেশি ম্যাটার করে না। যে আপনি যদি বানাইতে যান নিজ থেকে, সেই ক্ষেত্রে এটা বেশি ভিজিবল হয়। লাইক আপনি যদি, বা অনেকে যেটা করে ফেক ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করে, তো এগুলো একটা বড় ইস্যু, ওরা এগুলো ধরতে পারে। কারণ অ্যাটলিস্ট বাংলাদেশি ডকুমেন্ট গুলো বা বাংলাদেশি আমরা যাই সাবমিট করবো খুব ডাউটের চোখে দেখে। সো চেষ্টা করা উচিত যে সবকিছু রিয়েল জমা দেওয়ার। আর হচ্ছে কোনো কিছু আসলে প্রিপেয়ার করে বা কাউকে এখানে কোনো ফেক কিছু সাবমিট করে আসলে এখানে পার পাওয়া যায় না। কারণ ধরেন আপনি ইতালির জন্য একটা আপনার বাবার এই এই ডকুমেন্ট দেখাইছেন, কিন্তু আপনি যখন আবার ডেনমার্কের জন্য অ্যাপ্লাই করতেছেন তখন অন্যান্য ডকুমেন্ট দেখাইতেছেন, বা সেনজেন কান্ট্রি গুলো, সরি ডেনমার্ক না, ধর আপনি যখন জার্মানির জন্য অ্যাপ্লাই করবেন তখন দেখা যাবে যে ডকুমেন্ট গুলো অন্যরকম। তো আপনার এটা খেয়াল রাখা উচিত যেন এগুলো সামঞ্জস্য থাকে। কারণ সেনজেন কান্ট্রি গুলো ওরা আহ, নিজেদের কাছে ডাটা রাখে। আপনি যদি একটা সেনজেন কান্ট্রিতে রিজেক্টেড হন, দেখা যায় যে আরেকটা সেনজেন কান্ট্রি অলরেডি জানবে যে এখানে অমুক জায়গায় আপনি অ্যাপ্লাই করছেন। তো এবার এটা কিছু ঝামেলা থাকে। তো অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করাটা বেটার। তো এই হলো আমাদের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যেসব ডকুমেন্ট লাগবে। তো এখন হচ্ছে আমাদের স্কলারশিপ। তো মেইন স্কলারশিপ বা আহ, যেগুলো পাওয়া একটু টাফ, এগুলো হচ্ছে ইনভেস্ট ইউর ট্যালেন্ট ইন ইতালি, বা ইতালিয়ান গভর্নমেন্ট একটা স্কলারশিপ আছে মেইসি, এটা পাওয়া একটু টাফ। এরপর ইরাসমাস মুন্ডাস আছে, এটাও পাওয়া একটু কম্পিটিটিভ।
তো এগুলো পাওয়া একটু টাফ, বাট যেটা পাওয়া ইজি এটা হচ্ছে রিজিওনাল স্কলারশিপ। আপনি যদি ভিসা পান এবং আপনি যদি ইউনিভার্সিটিতে চান্স পান, আমার মনে হয় যে আপনি আপনার যে ইউনিভার্সিটির যে রিজিয়নে পড়ছে এই এই রিজিয়ন থেকে একটা স্কলারশিপ পাবেন। এটাই হচ্ছে আপনার স্টাইপেন্ড, যেটার কথা আগে বলছি। এবং এই স্কলারশিপ গুলো থেকেই মোটামুটি আহ, হয়তোবা গভর্নমেন্ট স্কলারশিপটা পেলে আপনি একটু বেশি স্টাইপেন্ড পাবেন, বাট রিজনাল স্কলারশিপ আপনাকে মোর দ্যান এনাফ প্রোভাইড করে আপনার চলাফেরার জন্য, আপনার যা খরচ। তো এই স্কলারশিপ থেকে আপনি যেগুলো পাবেন এটা হচ্ছে ফুল টিউশন ওয়েভার, মানে আপনার টিউশন ফি লাগবে না। আপনি ফ্রি অথবা সাবসিডাইজড মিল নিতে পারবেন, লাইক একবেলা খাবারের ব্যবস্থা করবে এখানে। আর হচ্ছে ফ্রি বা সাবসিডাইজড অ্যাকোমোডেশন ওরা প্রোভাইড করবে, ওদের যে ডর্ম আছে ওইখানে আপনার একটা অ্যাকোমোডেশন ব্যবস্থা হয়ে যাবে। আর হচ্ছে বছরে আপ টু 8,000 ইউরো ওরা পে করবে আপনাকে। এবং এই পেমেন্টের মধ্যে যেমন ধর আমার কথা যদি বলি, এই পেমেন্টটার মধ্যে আমার যে এক বেলা যে লাঞ্চ করায় এটার টাকাটা এখানে চলে যায়, লাইক 600 ইউরো এখানে চলে যায়। তো যেহেতু আমি লাঞ্চ নেই সেহেতু আমার এখান থেকে আমি 7,400 ইউরো পাবো। আর একই সাথে আমি যদি ইউনিভার্সিটি ডর্মে থাকি তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমার টাকাটা কাটবে। তো এই বিষয়গুলো স্কলারশিপের মধ্যে পড়বে, এই 8,000 ইউরোর মধ্যে পড়বে। ও, এটা হচ্ছে ক্যাশ স্টাইপেন্ড হবে, সরি বানান প্লিজ। ওকে। তো এই স্কলারশিপের জন্য প্রথমে তো আমাদের অবশ্যই ভিসা লাগবে। এইখানে যা দেখানো হইতেছে এগুলো হচ্ছে আপনি ইতালি আসার পরের কাহিনী। যেমন আপনার এখানে এসে একটা ইতালিয়ান ট্যাক্স কোড দিতে হবে, বাংলাদেশে যেরকম টিন কোড। এখানে এসে আপনার একটা ফ্যামিলি ইনকাম এফিডেভিট বানিয়ে নিয়ে আসা লাগবে বাংলাদেশ থেকে আসার সময়। ওইটা আবার বাংলাদেশ এমবাসি থেকে সত্যায়িত করা লাগবে। আর এরপর আপনার প্রি এনরোলমেন্ট লেটার তো অবশ্যই আছে, পাসপোর্ট তো অবশ্যই আছে। তো এগুলো হচ্ছে আপনার স্কলারশিপের জন্য ডকুমেন্ট যা যা লাগে। এই স্কলারশিপের টাইম লাইন হচ্ছে মেইনলি আহ এই স্কলারশিপের টাইম লাইন হচ্ছে আপনার এপ্রিল থেকে শুরু হয়ে যায়। এপ্রিল থেকে এই আপনি গভর্নমেন্ট বা অন্যান্য রিজিওনাল স্কলারশিপ গুলো ফ্রম টাইম টাইম টু টাইম ওরা সার্কুলার দিতে থাকে। তো ওইগুলো একটু ফলো করা লাগবে। এরপর আসে হচ্ছে আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে কিছু কথা। তো স্টেটমেন্টটা আমাদের 1 বছরের হওয়া লাগবে যেরকমটা আগে বলছি। আর এটার অ্যামাউন্টটা হওয়া লাগবে লাইক 15 লাখের আশেপাশে। 12 লাখ হয়তো হইলেও ভিসা হয়, আমি দেখছি ভিসা হইতে 12 লাখ দিয়ে। সো বাট 15 লাখের আশেপাশে রাখা উচিত। আর হচ্ছে ফিক্সড ডিপোজিট ওরা মাঝে মাঝে রিজেক্ট করে দেয়, বাট সঞ্চয়পত্র যদি আপনি থাকে ওইটা ওকে। সঞ্চয়পত্র আপনি আপনার ফিনান্সিয়াল কন্ডিশন দেখাতে পারবেন। আর হচ্ছে যেরকমটা আগে বলছি সবকিছু রিয়েল রাখা বেটার। আর কোনো যে কোনো ধরনের ফেক ডকুমেন্ট সাবমিট করাটা একটু রিস্কি হয়ে যায়। ফেক ডকুমেন্ট সাবমিট করে কেউ ভিসা পায় না এরকম না, বাট আপনি যখন রিজেক্টেড হবেন এর একটা কারণ হতে পারে আপনার ফেক ডকুমেন্টস। তো এটা এই শর্টকাট বা এই ফেক ডকুমেন্টটা সাবমিট করা থেকে বিরত থাকা উচিত। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসিং থেকে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ তানভীরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য। তো আমরা এই পর্বে প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা চ্যাটে লিখতে পারেন, অথবা আপনারা সরাসরি নিজেদের মাইক্রোফোন আনমিউট করে জিজ্ঞেস করতে পারেন। এবং সেক্ষেত্রে যদি হ্যান্ড রেজ করেন, সেক্ষেত্রে আমি একে একে নাম বললে প্রশ্ন করতে এবং উত্তর দিতে সুবিধা হবে। তো আমি প্রথমে দেখতে পাচ্ছি এম রহমান ভাই হাত তুলছেন। ভাই, আপনি আপনার মাইক্রোফোন আনমিউট করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, সাথে আপনার পরিচয়টা দিলেও ভালো হয়। সালামু আলাইকুম ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আমি মুজাহিদ বলছিলাম, MSc 2 1। আহ, ভাই, আমি যেহেতু ভাই বলছিলেন যে হচ্ছে এখানে স্টাইপেন্ডটা ইটালিতে অনেক কম, একটু কম আর কি তুলনামূলক অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে। সুতরাং হচ্ছে ওখানে গিয়ে হচ্ছে আবার যেহেতু আবার ওয়ার্ক পারমিশনও আছে, তো সব মিলে আর কি পড়াশোনার বাবদ অন্য কাজ করে বা ইয়ে করে কি আমাদের নিজেদের চলে, এবং ধরেন আমরা বাসাতে যদি ফাইন্যান্সিয়ালি হেল্প করতে চাই এটা কতখানি ফিজিবল? স্টাইপেন্ড কম বলতে আমি যতদূর জানি ইউরোপিয়ান আর কোনো কান্ট্রিতে স্টাইপেন্ড দেয় না। ইভেন জার্মানিতে এডুকেশন ফ্রি হওয়ার পরেও
আপনার লিভিং কস্ট পুরোটাই হয়তো বা আপনার নিজের উপরে, লাইক আপনার কাজ করে হয়তো বা লিভিং কস্টটা বের করা লাগতে পারে, আমি যদি ভুল না হই। বাট ইতালিতে বিষয়টা এরকম না। ইতালিতে হচ্ছে আপনি যদি কাজ না করেন তাও আপনার যে লিভিং কস্ট, ধরেন পার মান্থ আপনি 600 ইউরো পাবেন, আপনার মোটামুটি 400, 450 বা 500 ইউরোর মধ্যে আপনার কভার হয়ে যাবে সবকিছু, যদি আপনার চলাফেরার উপর ডিপেন্ড করে। তো 600 ইউরো ইজ মোর দেন এনাফ আপনার একার জন্য। বাট একই সাথে আপনি যদি কাজ করতে চান এটারও সুযোগ আছে। তো আমার মনে হয় যে আপনার নিজের চলার তো অসুবিধা হবে না, আপনি যদি এক্সট্রা কিছু ইনকাম করতে চান ওইটাও পসিবল। আর স্টাইপেন্ড কম বলতে আমি বুঝাইছি হচ্ছে পিএইচডি স্টাইপেন্ডটা কম, নট ফর মাস্টার্স। মাস্টার্সে যদি স্কলারশিপ পান ওইখানে তো আপনাকে একটা অ্যামাউন্ট দেয়, এক একটা দেশে এক এক রকম। ওই দেশের ফিনান্সিয়াল আপনার নিডের উপর ডিপেন্ড করে। বাট পিএইচডিটা কম বলছি। লাইক ইউএসএ তে আপনার পিএইচডি গুলো হয়তো বা 2700 বা 3000 ইউরো দেয়, $3000 দেয়। সেটা হয়তো ইতালিতে একটু কম, লাইক এখানে 1500 ইউরো দেয় ফর পিএইচডি, সো এটা একটু কম। বাট মাস্টার্স এর জন্য কম এরকম না, মানে আপনার চলার জন্য এনাফ এরকম। আচ্ছা, শাহরিয়ার রহমান ভাই, আপনি আপনার প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, তো আমি হচ্ছে গত 23শে নভেম্বর পলিটেকনিক ও ডি মিলানোতে অ্যাপ্লাই করেছিলাম। দেন 10 নভেম্বর আমি পোর্টালে ঢুকে দেখি যে পজিটিভলি ইভালুয়েটেড, দেন আমাকে অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট করতে বলে, অপশন দেয়। দেন আমি অ্যাকসেপ্ট করি, দেন আমাকে একটা মেল দেন, কনফার্মেশন মেল দেয় তারা, যে ডিয়ার শাহরিয়ার রহমান, কনগ্রাচুলেশনস অন ইউর অ্যাডমিশন টু পলিটেকনিক ও ডি মিলানো। তো এটা একটা দিয়েছে, এরপরে ফলোইং কিছু নির্দেশনা পালন করতে বলেছে। তো এখানে কোনো আমি হচ্ছে আসলে প্রি এনরোলমেন্টের কোনো অপশনও দেখি না এ পর্যন্ত, বা ডিএসইউ স্কলারশিপ নিয়েও তারা আসলে কোনো তথ্য এখনো দেয়নি, যদিও পোর্টাল ঘেটে দেখলাম সাধারণত জুলাই লাস্টেই খুললে। তো এই যে মেইলটা যেটা দিয়েছে, এটাকে আমি প্রি অ্যাকসেপ্টেন্স লেটার হিসেবে ধরবো এটাকে তাহলে? হ্যাঁ, এটা এটা প্রি অ্যাকসেপ্টেন্স লেটার। যদি একটা আলাদা পিডিএফ আকারে দেয় ওইটা হতে পারে, আবার অনেক সময় হতে পারে যে আপনাকে জাস্ট একটা ইমেল দিছে। তো আপনার প্রি অ্যাকসেপ্টেন্স লেটারটা আপনার যদি পিডিএফ আকারে দেয় তাহলে এক হিসাব, আর যদি ইমেল মেল আকারে দিয়েছে দেয়, আমাকে জাস্ট। আর ওইটার সাথে যদি ইমেল মানে পিডিএফ অ্যাটাচ না থাকে, আপনি যেটা করতে পারেন আপনার যে এই ওয়েব পেজটা, এই ইমেলটা আপনি প্রিন্ট করার একটা সুযোগ থাকে। তো এটা আপনি প্রি অ্যাকসেপ্টেন্স লেটার হিসেবে কনসিডার করতে পারেন। এটা আপনি পরবর্তীতে আপনার যখন এনরোলমেন্টের জন্য ইউনিভার্সিটি পোর্টাল ওপেন করবে প্রি এনরোলমেন্টের জন্য, তখন আচ্ছা আপনি এটা সাবমিট আচ্ছা করবেন। আচ্ছা। তো আর আমার হচ্ছে যেটা আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ইউরোপে হচ্ছে এই যে ডিএসইউ স্কলারশিপ যেটা, এটা সাধারণত মানে জুলাইয়ের আগে কোনোভাবে ওপেন হয় না, এই তো? জি, এটা যখন ওপেন হবে তখন মানে খোঁজ রাখা লাগবে। এরকম হতে পারে কেউ আপনাকে ইমেল করবে না ওপেনিং হইলে, তো আপনার নিজেরই খোঁজ রাখা লাগবে প্রতিদিন। প্রতিদিন না হোক কয়দিন পর পর চেক আচ্ছা করবেন আপনি যে আচ্ছা এটা আচ্ছা। কখন হবে। আর আচ্ছা, আর প্রি এনরোলমেন্টের তারা যে অপশনটা আমাকে বলছে পোর্টালে, কিন্তু সেই জায়গায় আমি অপশনটা দেখছি না। তো আমি এইটা এটা নিয়ে একটু কনফিউজিং আর কি। এটা এটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে থাকবে না, এটা থাকবে হচ্ছে ইউনিভার্সিটালি পোর্টালে। ইউনিভার্সিটালি আলাদা একটা ওয়েবসাইট যারা আপনার ভিসাটা ইয়ে করে, মানে আপনার জি, এমবেসির একশো সাথে কাজ সত্তর করে। ইউরোর মতো পে করতে বলছে আমাকে এখানে, হ্যাঁ হ্যাঁ জি। 170 ইউরোর মতো পে করতে বলছে, ওকে। সো এটা এটা হচ্ছে আরো পরের বিষয়, মানে ইউনিভার্সিটালি পোর্টাল এখনই ওপেন হয়েছে এরকম নেই। মাত্র তো কল আচ্ছা, ওপেন হচ্ছে ইউনিভার্সিটির জন্য, তো যখন এমনি তো ইউনিভার্সিটালি পোর্টাল অ্যাপ্লিকেশন ফি ওপেন হবে। 50 ইউরো দিয়ে আমি করেছিলাম আর কি, এখন আমাকে হচ্ছে। ওকে, এটা এটা হচ্ছে আপনি যেখানে ভর্তি হবেন এটা কনফার্মেশনের জন্য হয়তো আপনাকে একটা অ্যামাউন্ট পে করতে বলছে হুম হুম, একশো এরকম। সত্তর ইউরো আমাকে পে করতে বলছে আর কি, এরকম। আচ্ছা, তো আর একটা এই কথা হচ্ছে মানে এই যে পলিটেকনিকো ডি মিলানো যেটা, মানে আপনার নলেজ অনুযায়ী হচ্ছে মানে ইতালির বর্তমান অর্থনৈতিক অবস্থাটা কেমন, কনসিডারিং আদার কান্ট্রিজ আশেপাশে যেগুলো আছে? যদি আহ, এটা কম্পেয়ার করা তো একটু টাফ। জব মার্কেট বলতে গেলে আমার মনে হয় যে ইঞ্জিনিয়ারিং এর জব মার্কেট এখানে বেশ ভালো। ল্যাঙ্গুয়েজ তো আচ্ছা অবশ্যই একটা সমস্যা, আপনার অফিসের অবশ্যই সবাই দেখা যাবে ইতালিয়ানে কথা বলতেছে। সো ল্যাঙ্গুয়েজটা এটা একটা সমস্যা। আদারওয়াইজ আমার মনে হয় যে এখানে স্যালারিটা একটু কম। বাট আমার মনে হয় না যে জব এখানে মানে জব ক্রাইসিস আছে এরকম মনে হয় নাই আমার কাছে। সো আপনি ইন্টার্নশিপ থেকে আচ্ছা। শুরু আর করে সবকিছু আর আপনি, ইয়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর পার্ট টাইম জব করার সুযোগ এটা?
পার্ট টাইম জব যদি সবচেয়ে বড় কথা, পার্ট টাইম জব করার জন্য আপনার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা জানা লাগবে। এটা একটা জরুরি বিষয়। আর যদি অন্যান্য অপশন আছে, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ না জেনে আপনি যেসব জব পাবেন ওগুলোর সমস্যা একটু বেশি থাকে। সো ওইটা আপনার কনসিডার করতে হবে। ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া জব পাইলে আপনার স্যালারিটা একটু কম হবে, বা ওয়ার্ক এনভায়রনমেন্ট একটু বাজে হতে পারে। সো ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ জানলে আপনি এখানে সুপার মল বা সুপার শপ গুলো এগুলোতে অনায়াসে কাজ পেয়ে যাবেন। যদি বড় শহর হয়, ছোট শহরে অনেকে বুঝতে এরকম দেখছি যে হ্যাঁ, ওটা আমার জানার ছোট জন্য আর কি। ছোট শহরে যারা আছে আচ্ছা আচ্ছা। ওরা দেখা যায় যে রোমে এসে পড়ে, ইউনিভার্সিটির কোর্স না করে রোমে বসে চাকরি করে। সো এটাও একটা বিষয়, বড় শহর হইলে এটা বেটার। মিলানো বা রোম বা নাপোলি এখানে ভালো চাকরির সুযোগ থাকে। আচ্ছা আচ্ছা। আমরা আমি মনে হয় ওটাই আর কি, আমার প্রি এনরোলমেন্টের আমি অপশনটা হচ্ছে আমার অ্যাকাউন্টেও ছিল না আর কি, তো আমি ওটাই মেন জানতাম। আর স্কলারশিপের সুযোগ প্লাস অর্থনৈতিক অবস্থা এগুলো আমার জানার আর কি, এর জন্য আমি নক করলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। আমরা পরে আচ্ছা, প্রথমে বলে রাখি যে আপনারা যারা চ্যাটে প্রশ্ন লিখতেছেন আমরা সেখানেও যাব। তো হতাশ হওয়ার কিছু নাই। আমরা যারা হ্যান্ড রেজ করছে তাদের প্রশ্নগুলো নেওয়ার পরে আমরা চ্যাটে যাব ইনশাল্লাহ। তো এরপরে রাকিবুল ভাই, আপনি আনমিউট করে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে রাকিবুল হাসান, সিএসি 17 রুয়েট। আমার যে কোশ্চেনটা ছিল, এই প্যারেন্টস এর যে নামের যে ভুলটা, এটা নিয়ে আমি আসলে অনেক দিন ধরেই সাফার করতেছি। আমার মায়ের নামটা হচ্ছে ভুল আছে, বাট যেহেতু মেইন নামটাই হচ্ছে ওনার এনআইডিটা, আর আমার সার্টিফিকেটের নামে ওনার যে নাম আছে দুইটা সেম না। তো যার কারণে এবং হচ্ছে তার সেই নামটা কোনোভাবেই ঠিক করা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে যে এফিডেভিটের যে বিষয়টা বললো আর কি, এইটা নিয়ে হচ্ছে আমি একটু কনফিউশন ছিলাম যে এফিডেভিট বলতে আসলে কি বোঝাচ্ছে, যে দুইটা নেমই আসলে একজনকেই বোঝাচ্ছে, নাকি ওই নাম চেঞ্জের কোনো প্রসেস? না, এখানে হচ্ছে এফিডেভিট, নেম কারেকশন এফিডেভিটটা মেনলি হচ্ছে সেম নেম এফিডেভিট। মানে আপনার ধরেন তিনটা আলাদা জায়গায় তিন রকম নাম, আপনি ওইটা মেনশন করবেন যে কোন ডকুমেন্টে কি কি নাম, এবং বলবেন যে এই তিনজন মানুষ আসলে একজন ব্যক্তি, তিনটা নাম একজন ব্যক্তির, এবং এটা বিভিন্ন কারণে ভুল হয়েছে। সো এটা ওদের কাছে একটা ইয়ে আছে, ফরম্যাট আছে। সো ওইখানে জাস্ট আপনার কোথাও কোথাও কি কি ভুল ভুল নামগুলো লিখে বলবে যে আসল নাম হচ্ছে আপনি যেটা আপনার এডুকেশন সার্টিফিকেটের যেটা বা পাসপোর্টের যেটা, এটা বলবেন যে এটা হচ্ছে আসল নাম, বাট অন্যান্য যে নামগুলো আছে ওইগুলো একই ব্যক্তির, এটা হচ্ছে সেম নেম এফিডেভিট। এটা তেমন কিছু ক্রিটিক্যাল না, বা এটা খুব বেশি এরর হয় এরকম না। আপনি জাস্ট এফিডেভিটটা দিয়ে দিলে আপনার যা যা ডকুমেন্ট ইয়ে আছে ওরা এটা কারেকশন ধরে নেয়। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই। এরপরে তন্ময় ভাই, আপনি জিজ্ঞেস করতে পারেন প্রশ্ন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে তন্ময়, আমি মেকানিক্যাল ওয়াইন্ড সিরিজ। বা আমার কোশ্চেনটা হচ্ছিল যে একটু ফাইন্যান্সিয়াল ব্যাপারটা নিয়ে আর কি। মানে আমার হচ্ছে ধরেন আম্মুর যে আপনার প্রভিডেন্ট ফান্ডের যে অ্যামাউন্টটা আছে, তো ওইটা আসলে কিভাবে শো করা যায়? কারণ আমার মানে আম্মু অথবা আব্বা যে কোনো একজনের হচ্ছে আপনার মানে ব্যাংক অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে ওটা হচ্ছে আই থিঙ্ক এনাফ না আর কি। তো আমি আর ট্রানজেকশনও হচ্ছে আপনার এত বড় অ্যামাউন্টের ট্রানজেকশন না। মানে আম্মুর অ্যাকাউন্টে হচ্ছে আপনার ধরেন যে বেসিক স্যালারিটা ধরতেছে ওইটাই আবার মানে ফ্যামিলির এক্সপেন্সের জন্য উইথড্র করা হয় আর কি। তো ওই ক্ষেত্রে আমি আসলে ফাইন্যান্সিয়াল যে এফিডেভিটটা ওইটা আসলে কিভাবে শো করবো আর কি? প্রভিডেন্ট ফান্ডের জন্য আপনি একটা সার্টিফিকেট পাবেন আপনার বাবার বা মায়ের অফিসে, যে অ্যাকাউন্ট সেকশন আছে ওইখানে। এটা যদি গভর্নমেন্ট অফিস হয়, অ্যাটলিস্ট আমি যেহেতু তুলছি আমি এটা শেয়ার করতেছি। ওইখানে যে অ্যাকাউন্ট সেকশন আছে ওইখানে গিয়ে বললে আপনার প্রভিডেন্ট ফান্ডে কত টাকা জমা হয়েছে, এইটার একটা ডকুমেন্ট ওরা আপনাকে দিতে পারে। তো ওই ডকুমেন্টে আপনি সাবমিট করতে পারেন। আর হচ্ছে ফিনান্সিয়াল অন্যান্য যে বিষয়গুলো আছে, বিষয় হচ্ছে যে টাকাটা একবারে 15 লাখ টাকা ঢুকায় রাখাটা আসলে এটা মানে ইয়ে হয় না। যেটা আপনি করতে পারেন যে মান্থলি একটা, যেহেতু আপনি সাবমিট করবেন প্রায় হচ্ছে আহ সেপ্টেম্বরের আগে, লাইক আগস্ট সেপ্টেম্বর জুলাই আগস্ট সেপ্টেম্বরের, যেহেতু আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন জুন জুলাই আগস্টে, তো তখনকার আগে আপনি একটা মান্থলি বেসিসে একটা পরিমাণ টাকা জমা রেখে আপনি এটা দেখাতে পারেন। আর প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আপনার দেখানো মানে অ্যাকাউন্টে দেখানো লাগবে না, এটা জাস্ট একটা সার্টিফিকেট হিসেবে আপনি দেখাতে পারেন। আমি যেরকম দেখাইছি, এটার মানে ব্যাংকের কোনো ডকুমেন্ট লাগবে না, জাস্ট আপনার অফিসে এটা প্রভিডেন্ট ফান্ড হিসেবে আছে এটা দেখানোটাই অ্যাটলিস্ট আমার জন্য কাজ করছে। তো
অনেক ধন্যবাদ। আমি হচ্ছে এরপরে ভাই, হ্যাঁ, হ্যাঁ। ভাই আরেকটু যদি টাইম দিতেন। হুম, হুম, হুম। তার মানে এক ব্যাংক স্টেটমেন্টের জন্য আমার হচ্ছে ভাই মানে এম্বাসি ফেস করার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি যতটুকু টাইম পাবো এর মধ্যে হচ্ছে আমি একটা ভালো একটা অ্যামাউন্ট যেন মানে ট্রানজাকশন করে ব্যাংকে জমাইতে পারি এরকম শো করালেই হবে। হ্যাঁ, মানে আহ, মানে আনরিয়েলিস্টিক কিছু না। যেমন ধরুন আপনি আপনার বাবার স্যালারি যদি হয় আপনার 30,000 টাকা, বাট আপনি ব্যাংকে প্রতি প্রতি মাসে 1 লাখ টাকা করে জমা করতেছেন, এটা কিন্তু আপনার ফিনান্সিয়াল এফিডেভিটে মেনশন করা লাগবে যে আপনার বাবার স্যালারি কত। এবং আপনি যদি বলেন যে আপনার বাবার বেতন 30,000 টাকা এবং আপনি পরে দেখা যাইতেছে প্রতি মাসে আপনি 1 লাখ টাকা জমা করতেছেন, তো ওরা এটা হয়তোবা সুন্দরভাবে নাও নিতে পারে। বাট একই সাথে আপনার এটা ইয়ে করা লাগবে যে আপনি যতটুকু পারেন, এরকম না যে হচ্ছে না তাই আপনি সাবমিট করবেন না, বাট যতটুকু রিয়েলিস্টিক রাখা যায় আহ, এটা এটাই বেটার হয়। আচ্ছা, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে আমিনুল আহসান ভাই, আপনি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল যে আমি আসলে প্রথম পোর্শনটুকু মিস করছি, এই জন্য কোশ্চেনটা হচ্ছে যে আমরা যদি এখানে আগে অ্যাপ্লাই করি তাহলে কি অ্যাকসেপ্টেন্সের হারটা মানে বেশি থাকে নাকি ডেডলাইনের মধ্যে করলেই এনাফ? এটা একটা কোশ্চেন ছিল। ডেডলাইনের মধ্যে করলেই এনাফ হওয়ার কথা যদি ফার্স্ট কলে অ্যাপ্লাই করেন। আমি যেটা আগেই বলছি যে প্রথম কলে ধরেন আপনার ডিপার্টমেন্টের সিট আছে 30টা, প্রথম কলে 25 জনের হুম, নিয়ে নিল। এবার আচ্ছা। সেকেন্ড কলে যেটা হবে 5 জনের জন্য। আবার যদি সমপরিমাণ মানুষের সাথে আপনার কম্পিট করা লাগে, ওইটা একটু কম্পিটিটিভ হয়ে যায়। তো প্রথম কলে অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে নেওয়াটা ইজিয়ার, সেকেন্ড কলেরটা একটু টাফ, এরকম না ইম্পসিবল, বাট আপনি ট্রাই করতে পারেন প্রথম কলে নেওয়ার জন্য। প্রথম কলে না হলে অবশ্যই আপনি সেকেন্ড কলে অ্যাপ্লাই করতে পারেন, এরকম সেকেন্ড কলে হয় না। আমার সেকেন্ড কলে হয়েছে। সো হইতে পারে মানে প্রথম কলে করাটা বেটার, সেকেন্ড কলের চেয়ে প্রথম কলে পাওয়াটা ইজিয়ার। আচ্ছা, আমি আসলে প্ল্যান করতেছি যে আহ, জানুয়ারির প্রথম দিকে অ্যাপ্লাই করব বা এরকম। এটা সেক্ষেত্রে কি ওটা কি ফার্স্ট কলে পসিবল, মানে পসিবল, নাকি ওইটা আবার সেকেন্ড কলের মধ্যে চলে যাবে? মানে যদি আমার আপনার ডেডলাইন আইএলটিএস আসলে ডেডলাইন এখনো থাকে। দেওয়া হয় নাই, তো এর মধ্যে দিব আচ্ছা, এই কারণে। আচ্ছা। তো যদি আপনার ডেডলাইন থাকে যে ধরেন এখন ধরেন ওপেন আছে আর হচ্ছে এটা জানুয়ারির 15 তারিখ পর্যন্ত ওপেন থাকবে, তো আপনি জানুয়ারির হুম। 15 তারিখে 15 তারিখে অ্যাপ্লাই করেন, তাও তো এটা ফার্স্ট কলে অ্যাপ্লাই হবে। আর সেকেন্ড কল ওরা করবে হচ্ছে ফার্স্ট কলটা শেষ হওয়ার পরে। তো আপনি সেকেন্ড কলের জন্য আবার মানে 15 তারিখের পর, ধরেন জানুয়ারি 15 তারিখের পর এটা পোর্টালটা ক্লোজ হয়ে যাবে। আবার সেকেন্ড কল যখন চালু হবে তখন আপনি সেকেন্ড কলের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এরকম না যে লেট জানুয়ারিতে করার সুযোগ থাকবে। আপনি কল অনুযায়ী ফার্স্ট কল বা সেকেন্ড কল যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, এটা একটা কোশ্চেন ছিল। আরেকটা কোশ্চেন হচ্ছে আপনিও দেখতেছি যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ আছেন, তো আমারও ইচ্ছা আছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ। তো আসলে আফটার স্টাডি ফিল্ডটা কিরকম আছে? ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ফিল্ডটা জব ক্ষেত্রে কিরকম আছে? আমার কাছে বেশ ডিসেন্ট লাগছে লিস্ট আমার প্রোগ্রামটা। এটার সাথে আমার প্রফেসর যারা আছে সবাই রোমের যে ট্রান্সপোর্ট সিস্টেম এটার হুম, হুম। প্ল্যানিং অপারেশনের সাথে জড়িত। এবং একই সাথে যেসব ছোট ছোট কোম্পানি বা বড় বড় কোম্পানি যারা ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে কাজ করে, ওরাও আমার ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে কানেক্টেড। সো এখানে আপনার ইউনিভার্সিটি থেকে আপনার ইন্টার্নশিপ বা এই ধরনের বিষয়গুলো হয়তোবা দেখতে পারে। সো ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে কানেকশন ভালো থাকলে হয়তোবা তারা আপনার জন্য ভালো একটা রেকমেন্ডেশন বা ভালো একটা ইয়ে প্রোভাইড করতে পারে। তো এটা একটা অ্যাডভান্টেজ আমি বলবো, অ্যাটলিস্ট আমার ইউনিভার্সিটির জন্য, আমার প্রোগ্রামটার জন্য। আমি বিশ্বাস করি যে আমার ইউনিভার্সিটির অন্যান্য প্রোগ্রাম গুলো বেশ ভালো রিচ বা প্রফেসররা ওয়েল কানেক্টেড। সো এটা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। বাকিটা আপনার নিজের উপর আসলে, আপনার কমিউনিকেশন স্কিল, আপনার নিজের টেকনিক্যাল স্কিল, আপনার রেজাল্ট এন্ড এভরিথিং সবকিছুর উপর ডিপেন্ড করে হয়তো বা আপনার বাকিটা ইয়ে করবে। যেহেতু আমি ওই পর্যন্ত যাই নাই, আমার আসলে অত বেশি এই বিষয়ে বলার কিছু নাই। So, আচ্ছা, হ্যাঁ, আরেকটা ইস্যু হচ্ছে আমার আব্বু তো সরকারি জব করে। তো উনার যে স্যালারি অ্যাকাউন্ট আছে ওইটাতে আসলে 15 লাখের মতো নাই, বাট উনার যে সঞ্চয়পত্র আছে ওইখানে এনাফ ফান্ড আছে। তো সঞ্চয়পত্র, সরকারি যে সঞ্চয়পত্র, ওইটা কি মানে ওই মানে দেখানো যাবে কিনা যে ফান্ড হিসেবে হ্যাঁ, দেখানো যায় কিনা? সঞ্চয়পত্রের সার্টিফিকেটটাই এনাফ যদি আপনি দেখাইতে পারেন। আর পাশাপাশি আপনার সেভিংস অ্যাকাউন্টে কিছু অ্যামাউন্ট থাকাটা ইম্পর্টেন্ট, কারণ আপনার মানে এটা এমবাসিকে বোঝানো যে আপনি ইকোনমিক্যালি
বা ফিনান্সিয়ালি আপনি স্টেবল, এটা বোঝানোর জন্য আপনার সঞ্চয়পত্রটা বেশ ভালো একটা ডকুমেন্ট। একই সাথে আপনার যদি ইয়ে থাকে, আই মিন আপনার যদি ব্যাংক স্টেটমেন্টটা ভালো থাকে, এমন না যে নতুন ব্যাংক স্টেটমেন্ট, যদি স্টেটমেন্ট মানে নতুন ব্যাংক অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্টটা পুরনো হয় বা যদি অ্যাকাউন্টে আগে থেকে কিছু অ্যামাউন্ট থাকে, এটা বেশ ভালো সাইন। সো আমার মনে হয় এটাই এনাফ, সঞ্চয়পত্র বেশ ভালো কাজ করবে। আচ্ছা। আর আচ্ছা। মানে এমনি তো অনেক শোনা যায় যে ইতালির ভিসা অনেকটা লাখের মতো, যে কারোর হচ্ছে কারোর হচ্ছে না, প্রপার ডকুমেন্টস। আসলে ব্যাপারটা আমি একটু কনফিউশন আছি যে ব্যাপারটা কি আসলে এরকম, নাকি প্রপার ডকুমেন্টস দিলে আসলে মানে মানে সবকিছু যদি ফেয়ার থাকে তাহলে হয়ে যাচ্ছে ভিসা? আমি বলবো, আমি জীবনও ভিসার জন্য অ্যাপ্লাই করি না কোনো দেশে। আমি প্রথম ইতালিতে সাবমিট করছি, এবং আমার ভিসা হয়েছে। তো আমার জন্য মনে হয় ভিসা রেট যেটা বলে মানুষ, এটা 100%। তো আপনি যেটা চেষ্টা করবেন নিজের সাইড থেকে 100% অরিজিনাল ডকুমেন্ট সাবমিট করা, বা যা যা রিকোয়ারমেন্ট আছে, যেটা নর্মালি ওরা এক্সপেক্ট করে, আপনার কাছে আশা করে, যেরকমটা আপনার কাছে চায়, এরকমটা করার চেষ্টা করবেন যতটুকু আপনার মাধ্যমে পসিবল হয়। বাকিটা হচ্ছে আসলে ওইটার গ্যারান্টি আসলে মনে হয় না কেউ দিতে পারবে। না না, সেটা তো ঠিক আছে। জি, জি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। এটাই আর কি, এগুলাই মোটামুটি কোশ্চেন ছিল। আচ্ছা, অনেক থ্যাংক ইউ ভেরি ধন্যবাদ। মাচ। আচ্ছা, আমরা রেইজড হ্যান্ডে আবার ফেরত আসবো। চ্যাটের প্রশ্নগুলো শেষ করি। আহ, প্রশ্ন আসছে এরকম যে, এরকম কিছু শুনেছি যে সব ডকুমেন্টস অথেন্টিক থাকার পরেও ভিসা রিজেক্ট হয় অনেক, এটা কি সত্যি? আমরা মনে হয় এটার উত্তর কিছুক্ষণ আগেই দিয়ে দিয়েছি। আহ, আমরা এই প্রশ্নে আহ, আশা করি যিনি প্রশ্ন করছেন তিনি উত্তর পেয়ে গেছেন ইতোমধ্যেই। আমরা পরের প্রশ্নে চলে যাই যে, ভাইয়া মাস্টার্সের স্পাউস ভিসার ব্যাপারটা একটু বলবেন। যদি স্পাউস নিয়ে যাওয়া যায় তাহলে স্পাউসের কোনো জব কি ইজিলি পাওয়া যায় কিনা, বা স্পাউস জব না পাইলে কি স্কলারশিপের টাকা দিয়ে চলা যাবে কিনা? মাস্টার্সে স্পাউস নিয়ে আসা যায় না, পিএইচডি তে আসা যায়। এবং সেই ক্ষেত্রে স্পাউস হিসেবে জব করতে পারবে কিনা এটা নিয়ে আমার আইডিয়া নাই। বাট মাস্টার্সে স্পাউস নিয়ে আসা যায়, সরি, মাস্টার্সে স্পাউস নিয়ে আসা যায় না, পিএইচডি তে আসা যায়। এবং আহ, বাকিটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, মানে মাস্টার্সের ব্যাপারটা কি এমন যে সে কখনোই নিয়ে যেতে পারবে না, নাকি সে নির্দিষ্ট কিছু সময় থাকার পরে রেসিডেন্স কার্ড পাওয়ার পরে আবেদন করতে পারবে, এরকম কোনো কিছু কিনা? জি ভাই, অবশ্যই। বিষয়টা অনেকটা এরকম যে আপনি যখন পাশ করবেন এবং আপনি জব পাবেন, এবং আপনার যদি জবের স্যালারি 1,500 ইউরোর উপরে হয়, মানে আপনার একটা তাহলে আপনি একটা ভালো প্রোফাইল ক্রিয়েট করেন ফর দ্য ইটালিয়ান এমবাসি, যে আচ্ছা। না, যে স্পন্সর, তার একটা ভালো প্রোফাইল আছে এবং সে মেনটেন করতে পারবে। হুম। সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি ভিসাতে অ্যাপ্লাই করবে, নট স্পাউস ভিসা। আচ্ছা। তো ওইখানে ওইটার রিকোয়ারমেন্টটা আসলে আরো জটিল। ওইখানে অনেক বেশি ম্যাটার করে। বাট আমার মনে হয় যে আমরা যারা মাস্টার্স করতে আসি, হুম। আমরা যখন জব পাবো, ফ্যামিলি নিয়ে আসাটা খুব ইজিয়ার হবে, রাদার দেন যদি আহ, আমি যদি এখানে ওয়ার্ক ভিসায় আসি, আমার কাজ করা, আমার ডকুমেন্ট, এগুলোতে বেশ ঝামেলা থাকে। বাট আমরা যারা স্টুডেন্ট ভিসায় আসি, আমাদের সব ডকুমেন্ট খুবই সলিড থাকে। সো আমাদের কোনো বাজে রেকর্ড থাকে না। অ্যান্ড আমাদের যদি ভালো একটা স্যালারি হয়, সেক্ষেত্রে আমরা স্পাউস নিয়ে চলে আসতে পারবো। হুম। তো তখন বিষয়টা ইজিয়ার হয় যখন আপনি চাকরি পাবেন, তখন জন্য। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আমি স্পাউস ভিসার সঙ্গে আরেকটু যোগ করি, মানে প্রশ্ন, যে আহ, মানে স্টুডেন্ট থাকা অবস্থায় কেউ যদি স্পন্সর, দেখা গেল যে আমরা ব্যাংক স্টেটমেন্ট দিই যে এরকম ভাবে নিজে টাকা খরচ করব স্পাউসদের জন্য, এইভাবে ব্যাংক এম্বাসিতে জমা দিয়ে কি ভিসার জন্য আবেদন করা যাবে? মানে না, মাস্টার্স না, স্টুডেন্ট থাকা অবস্থায়। মাস্টার স্টুডেন্টরা পারবে না। আচ্ছা, আচ্ছা। এটা মানে আহ, মাস্টার্স স্টুডেন্টদের জন্য মোটামুটি। হ্যাঁ, ব্লক করা এটার আচ্ছা, আচ্ছা। এইটা আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। তারপর পরের প্রশ্ন আছে হচ্ছে যে, রিজিওনাল স্কলারশিপ কি সবাই পেতে পারে? কি ধরনের পাবলিকেশন থাকা জরুরি? রিজনাল স্কলারশিপটা যদি আমি বলি, যেহেতু আপনি অ্যাডমিশন পাইছেন, এর মানে হচ্ছে আপনার মেরিটটা এনশিওর হয়ে গেছে। আর রিজনাল স্কলারশিপের সেকেন্ড যেটা দেখে, এটা হচ্ছে আপনার নিড, আই মিন আপনার টাকার প্রয়োজন আছে তাই ওরা প্রোভাইড করে। এটা হচ্ছে রাইট টু স্টাডি, মানে আপনার সবার লেখাপড়ার অধিকার আছে, এটার উপর ডিপেন্ড করে যাতে আপনি এখানে ঠিকমতো লেখাপড়া করতে পারেন, তার জন্য আপনার একে একটা স্টাইপেন্ড দেওয়া হয়। এটা হচ্ছে অনেকটা আপনার, যেহেতু বাংলাদেশে থাকি, আমাদের কারোই ইয়ারলি ইনকাম $12,000 বা 15 লাখ টাকার উপরে না।
তো যাদের ইনকাম 12,000 টাকা, $12,000, 12,000 ইউরোর নিচে, তাদের জন্য তারা সবাই এই স্কলারশিপটা পাবে। তো এটার জন্য কিছু ডকুমেন্ট সাবমিট করা লাগে, যে আপনার ইনকাম যে আসলে 12,000 ইউরোর নিচে, এটা আপনার দেখাইলে হয়। সো এটা যারা ভিসা পাবে সবাই স্কলারশিপ পাবে যদি সময় মতো ডকুমেন্ট সাবমিট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে প্রশ্ন আসছে, ইজ ইট পসিবল টু গেট এ ফুললি ফান্ডেড স্টাইপেন্ড অর স্কলারশিপ ইন এ ইউনিভার্সিটিজ অফ ইতালি হ্যাভিং সিজিপিএ লেস দ্যান 3? If yes, then how and what steps or factors should be considered to do or have regarding in this issue? সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইখানে ইউনিভার্সিটিতে যদি আপনি চান্স পান এবং আপনি যদি ভিসা পান, আপনার লেখাপড়া ফ্রি এবং আপনি মান্থলি একটা স্টাইপেন্ড পাবেন যদি আপনি সব ডকুমেন্ট ঠিকমতো সাবমিট করেন। আর তাই আপনার ইউনিভার্সিটিতে প্রথম আপনার দেখতে হবে আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাইছেন কিনা, এবং এটা পাওয়ার জন্যই আপনাকে ইউনিভার্সিটির অ্যাডমিশনের যে রিকোয়ারমেন্ট গুলো, লাইক আপনার যদি মিনিমাম সিজিপি এখানে মেনশন থাকে, লাইক পলিটেকনিক যদি মিলানোতে 3.25, তো আপনার যদি কম থাকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো অন্যান্য যেই ইউনিভার্সিটি গুলো আছে যারা 3 এর নিচে অ্যাকসেপ্ট করে, অবশ্যই এখানে মেনশন করা থাকবে যে ওরা 3 অ্যাকসেপ্ট করে কিনা, বা 3 এর নিচে অ্যাকসেপ্ট করে কিনা, বা 2.75 অ্যাকসেপ্ট করে কিনা। ওইগুলো আপনি চেক করলেই আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার অ্যাপ্লাই করার যোগ্যতা আছে কিনা। যদি আপনার অ্যাপ্লাই করার কোয়ালিফিকেশন থাকে আপনি অ্যাপ্লাই করবেন। যদি অন্যান্য স্টুডেন্টদের সাথে আপনার কম্পিটিশন ভালো হয় তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করবে, এবং আপনি যদি অ্যাকসেপ্টেন্স লেটার পান এবং পরবর্তীতে সব প্রসেসিং শেষ করে ভিসা পান, আপনি অবশ্যই স্কলারশিপ পাবেন এবং স্টাইপেন্ড পাবেন, এবং আপনার কোনো টিউশন ফি থাকবে না। আচ্ছা, এর পরের প্রশ্ন আসছে যে মেরিট বেসড স্কলারশিপ গুলো একটা সেশনে কতজন স্টুডেন্টকে দেয়া হয়, প্রোফাইল কেমন স্ট্রং হতে হয়? মেরিট বেস স্কলারশিপের মেইন ইয়ে থাকে হচ্ছে সিজিপিএ, এবং অন্যান্য অবশ্যই আদার রিকোয়ারমেন্ট গুলো দেখে, এবং এটার পরিমাণটা খুবই কম হয়। আমাদের সময় মেবি 5 জন বা 7 জন পাইছিল, লাইক মেসি স্কলারশিপ যেটা। আর ইরাসমাসের স্টোরি তো সম্পূর্ণ আলাদা। আর আরেকটা যেটা আছে ইনভেস্ট ইউর ট্যালেন্ট ইন ইতালি, এটা সার্টেন কিছু সেক্টরে, সার্টেন কিছু ডিপার্টমেন্টে, সার্টেন কিছু প্রোগ্রামের জন্য প্রোভাইড করা হয়। সো ওইটার যখন সার্কুলার দেয় তখন ওইটার রিকোয়ারমেন্ট গুলো চেক করলে বেশ ভালো হয়। আহ ওগুলোর রিকোয়ারমেন্ট আলাদা থাকে। আচ্ছা, এর পরের প্রশ্ন আসছে, আমার কোশ্চেনটা ইন জেনারেল, যদি হায়ার স্টাডিজ এর জন্য ইউএস অর ইতালি অর ইউরোপের কোনো কান্ট্রি থেকে মাস্টার্স করে দেশে ব্যাক করি, তাহলে দেশের জব মার্কেট কেমন হয় এমন কেসে? স্পেশালি ইউএস থেকে যদি আসা হয় সেক্ষেত্রে সিচুয়েশন কেমন হয়? আহ, ভাই এটা আপনি বললে বেটার হয়। আমি তো আসলে দেশে যাই নাই, এটা তো আমার জন্য আসলে প্রশ্নটা মিলে না। আচ্ছা। যে যদি আমি দেশে যেতাম তাহলে হয়তো বোঝা যেত। তবে আমি একটা ভাইয়ের সঙ্গে কথা বলি। ভাই হচ্ছে ওয়ান, সিরিজটা আমি ভুলে গেছি ভাইয়ের, কিন্তু ভাইয়ের সাথে আমার বেশ নিয়মিত কথা হয়। তো ভাই যেটা বলে যে বাইরের দেশ থেকে, মানে উনি যেখানে চাকরি করে সেখান থেকে যদি বাইরের দেশ থেকে কোনো ডিগ্রি থাকে, সেটা নাকি তার প্রমোশন বলেন বা তার জব সিকিউরিটি বলেন, সেটার জন্য অনেক কাজে দেয়। যদিও ভাই প্রাইভেট সেক্টরে জব করে, এবং সেখানেও নাকি বাইরের ডিগ্রিটা খুবই গুরুত্বপূর্ণ। এবং উনি দেখছেন ওনার যেগুলো প্রমোশন হয় বা ভালো ভালো প্রজেক্টে যাদেরকে নেয়, যাদের হচ্ছে বাইরে থেকে ডিগ্রি নেওয়া আছে, এরকম আমি ভাইয়ের সঙ্গে যখন কথা বলছি তখন শুনছি আর কি। তো আমার মনে হয় ভালো আছে। এবং এছাড়াও যদি আপনি ফ্যাকাল্টি হিসেবে জয়েন করতে চান, আহ, যেহেতু আমাদের সরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোর এখনো একটা নিয়ম আহ, আছে যে 3.5 ব্যাচেলারে থাকতে হবে, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। এর পরবর্তীতে বাকিগুলো থাকলে তখন দেখা যায় যে মাস্টার্স পিএইচডি থাকলে হয়তো সুযোগ হতে পারে। এছাড়াও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি আবেদন করতে পারবেন। তারপরে আরেকটা প্রশ্ন আসছে যে মেরিট বেসড স্কলারশিপ গুলো কি জেনারেলি সব ইতালিয়ান ইউনিভার্সিটিতে দেয়? ইন কেস আমি লো র্যাঙ্ক ইউনি অ্যাপ্লাই করলাম ফর মেরিট বেসড স্কলারশিপ, এরকম পসিবল কিনা? এই স্কলারশিপটা মেইনলি হচ্ছে এমবাসি থেকে, বা ইতালিয়ান ডাইরেক্ট গভর্নমেন্টের সাথে এটা কানেকশন থাকে। সো ওরা আপনার যারা যারা অ্যাপ্লাই করে, লাইক অনেকে অ্যাপ্লাই করে, স্বাভাবিক বিষয়। ওরা আপনার কম্পিটিশনটা হবে হচ্ছে আপনার আদার স্টুডেন্ট যারা অ্যাপ্লাই করছে তাদের সাথে। এটা আমার মনে হয় যে
ইয়ের উপর ডিপেন্ড করবে না, লাইক আপনার ইউনিভার্সিটির যেটাতে চান্স পাইছেন ওইটার উপর ডিপেন্ড করবে না। এটা হচ্ছে আপনার আপনার নিজের প্রোফাইল এবং আপনার সাথে যারা কম্পিট করতেছে তাদের প্রোফাইলের উপর। আচ্ছা, আচ্ছা, আমরা হাসিবুল হাসান ভাই, আপনার প্রশ্ন আপনি করতে পারেন। ভাই আপনারটা মনে হয় আনমিউট হয়েছে, কিন্তু আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কথা বলছেন কিনা বুঝতে পারছি না। আবার মিউট হয়ে গেছে। উম, ভাই না, আপনি মিউট এবং আনমিউট হচ্ছে। আপনি চেষ্টা করতে থাকেন, আমরা আপনার কাছে আবার আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে একটা প্রশ্ন আসছে চ্যাটে যে ভাইয়া, সিমিয়া সার্টিফিকেট সাবমিট দেওয়ার পরও ভার্সিটি থেকে রিজেকশন পাওয়ার চান্স আছে? থাকলেও কত পার্সেন্ট? সিমিয়া হচ্ছে করবেন ভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পরে, মানে আপনি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছেন, এরপর আপনি সিমিয়া করবেন। আপনি আগে থেকে করতে পারেন, লাইক ইউনিভার্সিটি অফ নেপলস ফেডেরিকো টু, ওইখানে আগে থেকে চায়, বাট ওইটা অপশনাল থাকে, ওইখানে আপনার সাবমিট করার কোনো প্রয়োজন নেই। মানে আপনার অ্যাপ্লাই করার সময় আপনি সিমিয়া সাবমিট করে অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ প্রায় 40 থেকে 60 হাজার টাকা আপনার খরচ হইতেছে। তো আগে অ্যাকসেপ্টেন্স লেটার পান, যখন ভিসার জন্য বা ইউনিভার্সিটির তাহলে ওয়েব পোর্টালের থেকে যখন আপনি প্রি এনরোলমেন্ট লেটারটা নেবেন, প্রি এনরোলমেন্ট লেটার নেওয়ার জন্য আপনি সিমিয়াটা নেন। আপনার প্রি অ্যাকসেপ্টেন্স লেটারের জন্য আপনার সিমিয়াটা এসেনশিয়াল না। সো আপনি সিমিয়া পরে নেন অ্যাকসেপ্টেন্স লেটার পাওয়ার পর। আচ্ছা, হাসিবুল ভাই প্রশ্নটা খুব সম্ভবত চ্যাটে লেখার কথা, উনি লিখলে বলার চেষ্টা করব। আরেকটা প্রশ্ন আছে যে আশিক ভাই অ্যান্ড তানভীর ভাই, আপনাদের মেইল আইডি গুলোকে একটু শেয়ার করা যাবে যদি কোনো প্রবলেম না থাকে, বা পার্সোনালি কন্ট্যাক্ট করার কোনো ওয়ে যদি থাকে? আহ, তো আমি রিকোয়েস্ট করব তানভীরকে তোমার ইমেল আইডিটা চ্যাটে দিয়ে দিতে পারো। আর আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। রুয়েট হায়ার স্টাডি গ্রুপে যদি আপনারা থেকে থাকেন, তাহলে আমার পোস্ট দেখতে পাওয়ার কথা, সেখান থেকে আমার প্রোফাইলে যোগাযোগ করলে আমি উত্তরে যাওয়ার চেষ্টা করব। এবং যেটা আমি সবসময় বলি, আপনারা যখন আমার সঙ্গে বা অন্য যে কারোর সঙ্গে যখন যোগাযোগ করবেন, তখন সব থেকে ভালো হয় যদি আপনারা আপনাদের পরিচয় সহ প্রশ্ন সরাসরি দিয়ে দেন। তাহলে হয় কি, তাহলে কথা বলতে সুবিধা হয়, যে আমি কি ব্যাপারে কথা বলবো সেটা আহ, নিজে প্রিপেয়ার হওয়া যায়। আপনি যদি প্রথমে সালাম দিলেন, কেমন আছেন, এগুলো না করে যদি সরাসরি এরকম ভাবে বলেন যে ভাই আমার নাম অমুক, আমি অমুক সিরিজের, আমি এই জায়গায় আবেদন করার জন্য চেষ্টা করতেছি, আমার এরকম একটা সমস্যা হচ্ছে, তো এই ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে সুবিধা হয় কি, আমি কি বলবো বা অন্য ভাইয়া বা আপুরা কি বলবে সেটা তাদের বলতে সুবিধা হয়। আমি এটা পরামর্শ দিব আপনারা যখন কথা বলবেন। আহ, আহ, আপনারা সবাই আহ, মানে যে কেউ আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন বা তানভীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারেন, কিন্তু যার সাথে করবেন যদি এরকম ভাবে বলা সম্ভব হয় তাহলে ভালো হয়। আচ্ছা, হাসিবুল ভাই প্রশ্ন করছে যে ভাই, আমার কোশ্চেনটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। আমার বাবার রিটায়ারমেন্ট মানিটা প্রায় 2 ইয়ার্স এর মতো তার সেভিংস অ্যাকাউন্টে আছে, আমার ব্যাংক স্টেটমেন্টটা কেমন হবে? উম, হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে যেরকম আছে এরকমই থাকার কথা। আপনার যা যা ট্রানজেকশন লাগে আপনি তা তা করবেন, বেশি করার মানে বেশি না করলেও চলবে, যেহেতু আপনার আমার মনে হয় যে আপনার ব্যাংক স্টেটমেন্টটা পুরনো, তো কিছু ট্রানজেকশন তো অবশ্যই হওয়ার কথা। আর বাকিটা হচ্ছে যেহেতু আপনার অ্যাকাউন্টে অলরেডি টাকা আছে, তো আমার মনে হয় যে এক্সট্রা কিছু না করে ব্যাংকে গিয়ে জাস্ট বললেই হবে যে স্টেটমেন্ট নিতে চান। আমার মনে হয় যে রেগুলার ট্রানজেকশন যদি দেখায় বা অ্যাকাউন্ট যদি একদম পড়ে না থাকে, আমার মনে হয় যে এটা কোনো সমস্যা নেই। আহ, এরকম না যে মাসে 4টা 5টা ট্রানজেকশন করাই লাগবে, এরকম কিছু না। মাসে একটা ট্রানজেকশন হলেও হবে বা না হলেও হবে। যেরকম ন্যাচারালি বাংলাদেশিরা যেভাবে ট্রানজেক্ট করে আর কি, ব্যাংকের থেকে একবার টাকা নেয়, উঠায় এরপর ইচ্ছা মতো খরচ করতে থাকে। তো
তো এরকম হলেই আই গেস এনাফ। এরকম না যে রেগুলার ট্রানজাকশন দেখানো লাগবে বা জোর করে ট্রানজাকশন করা লাগবে না লাগলেও। আহ, আচ্ছা, এরপরের প্রশ্ন আসে, সরি লিটল অফ টপিক, গতকালকে সেশনের রেকর্ডিংটা কি পাওয়া যাবে কাইন্ডলি? আমরা আসলে প্রত্যেকটা সেশনে রেকর্ডিং করতেছি এবং চেষ্টা করব সেগুলো শেয়ার করার, সেগুলোর ব্যাপারে কাজ করতেছি। তো ইনশাল্লাহ আমরা শেয়ার করব। যদি, যেহেতু রেকর্ডিং এর লেন্থটা অনেক বড়, যদি কোনোভাবে সেটা সম্ভব না হয়, আমরা স্লাইডগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে যেটাই করি না কেন, কোনো না কোনো একটা কিছু ইনশাল্লাহ করা হবে। এর পরের প্রশ্ন আসছে যে সাবজেক্ট রিলেটেড জব এক্সপিরিয়েন্স থাকলে কি কি ধরনের লেভারেজ পাওয়া যায়, লাইক গেটিং এ স্কলারশিপ, গেটিং জব আফটার গ্রাজুয়েশন, এটসেট্রা। বিডি এর জব এক্সপিরিয়েন্স কি ভ্যালু অ্যাড করে? এটা রেলেভেন্ট হলে ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে অবশ্যই ভ্যালু অ্যাড করতে পারে। আর একই সাথে আপনার, যদি আপনি মান্থলি একটা স্যালারি পান, ওইটার ডকুমেন্টও আপনার ভিসা পাইতে হেল্প করতে পারে। সো আই থিঙ্ক কিছুটা ভ্যালু অ্যাড করবে। আচ্ছা। আচ্ছা, এরপরে শাহরিয়ার রহমান ভাই, আপনি প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ জি, মানে তানভীর ভাই, আপনার প্রতি আমার একটা কোশ্চেন ছিল যে আপনি ভিসা নিয়ে বলছিলেন যে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া যারা করেছে তারা আর্লি পেয়ে গেছে। তো আপনি কি বলছেন মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়া করা মাঝে মধ্যে এটা কি বেনিফিশিয়াল কোনো দিক দিয়ে? না, না, শুরুতে হয় কি, শুরুতে ওরা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থাটা করে না। শুরুতে হয় কি, যে আগে যাইতে পারে তার আগে জমা দেয়। এবং অ্যাপয়েন্টমেন্টের ইয়েটা আসে হচ্ছে যখন প্রচুর প্রেসার থাকে। লাইক যখন জুলাই মাসে, জুলাই অ্যাটলিস্ট আমাদের সময় জুলাই মাসে সবার ডকুমেন্ট রেডি, এখন সবাই একসাথে সাবমিট করতে চায়। তো এই ক্ষেত্রে হয় কি যে একটা বিশাল ঝামেলা লেগে যায়। তো তখন তারা সিরিয়াল ওয়াইজ নেওয়ার ট্রাই করে। বাট এপ্রিল, মে, জুন তখন হয় কি মানুষের কাছে সব ডকুমেন্ট রেডি না। তো তখন হয় যে ডিমান্ড কম থাকে। সো তারা তখন যেটা করে যে যে যারা যারা আসে তাদের কাছে ডকুমেন্ট জমা নেয়। সো আগে গেলে আগে পাবা, এরকম একটা সিস্টেম থাকে ওই সময়টা, মানে এপ্রিল থেকে জুনে। তো তখন তুমি যদি আগে যাও তাহলে ইটস ওকে। বাট যখন তখন তুমি ইচ্ছা মতো সাবমিট করতে পারবা। লাইক তুমি গেলা, তোমার আচ্ছা, তুমি দেখলা যে এপ্রিল আরো থেকে আরো জুনে। submit করলো। আর যখন তোমার জুলাই থেকে যখন সবার কাছে ডকুমেন্ট রেডি, তখন তো ওরা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেয়। আচ্ছা। এবং একটা ওই অ্যাপয়েন্টমেন্টের ডেতেই তোমার ইয়ে ডকুমেন্ট সাবমিট করা লাগে। হুম। আচ্ছা, আরেকটা কথা ভাইয়া, যেটা হচ্ছে আপনি বললেন যে অ্যাকসেপ্টেন্স লেটার অবভিয়াসলি সেটা তো লাগবেই। তো এটা তো আমি যেটা বুঝলাম আমার ক্ষেত্রে প্রি এনরোলমেন্টের মানিটা দিলেই মেবি তারা হচ্ছে আমাকে অ্যাকসেপ্টেন্স লেটারটা দিবে। তো আমি তাহলে প্রি এনরোলমেন্ট ফর্মটা হচ্ছে মানে টাকাটা দিয়ে দিব, এই তো? না, 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 প্রি এনরোলমেন্টে কোনো টাকা লাগবে এরকম কোনো বিষয় নাই। তুমি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা প্রপার প্রসিডিওরে, ওইখানে অ্যাপ্লিকেশন ফি দিবা। ওরা তোমার ডকুমেন্ট গুলো মেজার করে তোমাকে প্রি অ্যাকসেপ্টেন্স লেটার দিবে। এই প্রি অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে জি। তুমি প্রি এনরোলমেন্ট লেটারের জন্য অ্যাপ্লাই করবা। এবং ইন মোস্ট কেসে যাদের কাছে প্রি অ্যাকসেপ্টেন্স লেটার আছে ওরা প্রি এনরোলমেন্ট লেটারও পাবে। ওই প্রি এনরোলমেন্ট লেটারটা লাগবে হচ্ছে তোমার এমবাসির জন্য। টাকা পয়সার বিষয় আলাদা, আচ্ছা টাকা আচ্ছা। পয়সা এবং এইটা কোনটাতে হচ্ছে আমি কত কোথায় লাগবে জমা ওইটা। দিব, এই প্রি অ্যাকসেপ্টেন্স লেটারটা নিয়ে? এটা হচ্ছে ইউনিভার্সিটালি ওয়েবসাইটে, তুমি ইউনিভার্সিটালি যে পোর্টাল ওইখানে জমা দিবা। এখানে জমা দিলে তোমাকে প্রি এনরোলমেন্ট লেটার দিবে অন্যান্য ডকুমেন্টের সাথে। আচ্ছা, এবং এটা আমি কোথায় জমা দিই প্রি অ্যাকসেপ্টেন্স এর লেটারটা, কোন ওয়েবসাইটে? ইউনিভার্সিটালি ওয়েবসাইট, আমি এখানে দেখাইছি maybe। এই যেটা, এখানে গেলে ওদের আচ্ছা আচ্ছা, প্রপার হ্যাঁ লিঙ্ক আছে। বুঝতে পেরেছি। এখানে গেলে লেটারটা পাবা। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এটা আমার জানা ছিল। আচ্ছা, আর রাকিব। ভাই কাইন্ডলি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি একটু শেয়ার করা যাইতো ভালো হইতো। আপনি রুয়েট হায়ার স্টাডি গ্রুপে ইতালির যেটা আমাদের পোস্ট করা হয়েছে সেখানে আমি ওকে মেনশন করে দিয়েছি, আপনি ওখান থেকে নিতে পারেন। বা আচ্ছা ঠিক ওর আছে ভাইয়া। ফেসবুক আইডি হচ্ছে শেখ তানভীর আহমেদ। সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু মানে আলাইকুম। যদি যেহেতু আপনার প্রশ্নগুলো আসলে মেইনলি অ্যাডমিশন রিলেটেড, আমার মনে হয় আপনারা যদি আলাদাভাবে কথা বলেন সেটা মনে হয় ভালো জি হয়। জি জি, ওটাই আর কি। জি, আমার সাথে ভাইয়ের সাথে একটু কথা বলা কিছু বিষয় লাগতো, ওর জন্য হ্যাঁ, আমি বললাম হ্যাঁ, আর কি। ওইটা আসলে আপনারা আলাদাভাবে কথা বললে দেখা গেল যে সে যেহেতু ভিসার আবেদন করছে বা অ্যাডমিশন প্রসিডিওর মোটামুটি জানে, হয়তো সেক্ষেত্রে এক্স্যাক্টলি। আপনাকে সে সাহায্য করতে পারবে। জি জি জি, এক্স্যাক্টলি আচ্ছা, এটা। এরপরে রাকিবুল ভাই, আপনি আপনার প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই। আমি রাকিবুল, সিএসি 17। আমার কোশ্চেনটা ভাই আপনার কাছে, আপনার একটা বিষয় সম্পর্কে জানার ছিল। আপনি বলতেছিলেন যে হচ্ছে আপনি এখন পার্ট টাইম পিএইচডি করতেছেন এবং পাশাপাশি জবও করছেন।
সো আসলে এই বিষয়টা কেমন, যে পার্ট টাইম পিএইচডি প্লাস জব, বা এইটার অ্যাভেলেবিলিটি বা সবকিছু মিলে সেটা। সরি ভাই, আমি হচ্ছে 2 মিনিট একটা ব্রেক নেই, দুই হ্যাঁ, হ্যাঁ, মিনিট হ্যাঁ। হুম। আচ্ছা, এইটা প্রশ্নটা আমার জন্যে। জি ভাই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আমেরিকাতে বেশ কিছু নিয়ম আছে। যেমন এখানে আমরা যে ভিসাতে আসি, F1 ভিসাতে, F1 ভিসাটা ধরে রাখার জন্য কয়েকটা শর্ত আছে। তার ভিতরে একটা শর্ত আছে, ফুল টাইম স্টুডেন্টশিপ ধরে রাখতে হবে। তো এই ফুল টাইম স্টুডেন্টশিপ ধরে রাখাটা কেউ প্রত্যেক সেমিস্টারে, মানে রেগুলার সেমিস্টার যেটাকে ধরা হয় স্প্রিং এবং ফল, এই 2 সেমিস্টারে 9 ক্রেডিট নিয়ে ধরে রাখতে পারে, অথবা ফুল টাইম চাকরি করতে পারে। এখন ফুল টাইম চাকরি কখন করতে পারে? যা কেউ একজন ডিগ্রি নিয়ে নিল, যে মাস্টার্স বা পিএইচডি নিয়ে নিল, এটা ওপিটি বলে, অপশনাল ট্রেনিং প্রোগ্রাম। ওই ওর আন্ডারে কেউ ফুল টাইম চাকরি করতে পারে। এখন ফুল টাইম যদি চাকরি করে তখন তার ফুল টাইম স্টুডেন্টশিপ আর রাখার দরকার নাই। তখন সে চাইলে পার্ট টাইম কাজ করতে পারবে। এখানে অনেক শর্ত আছে, ঠিক আছে? যদি তার ডিএসও তাকে অ্যালাউ করে, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অফিস, যেটা আইএসও বা ডিএসও, ডেজিগনেটেড স্টুডেন্ট অফিস, এরা যদি অ্যালাউ করে তাহলে করতে পারবে। ডিপার্টমেন্ট যদি পার্ট টাইম স্টুডেন্ট হিসেবে তাকে গ্রহণ করে তাহলে হবে। আর যে প্রফেসরের আন্ডারে সে রিসার্চ করতেছে সেই প্রফেসর তাকে যদি পার্ট টাইম স্টুডেন্ট হিসেবে গ্রহণ করে, এই 3টা শর্ত যদি মেলে তাহলে সে পার্ট টাইম স্টুডেন্ট হিসেবে থাকতে পারবে, যখন সে ফুল টাইম চাকরি করতেছে ওপিটিতে। এখন আরেকটা বিষয় আছে, কেউ যদি ওপিটিতে কাজ করে, যে বিশ্ববিদ্যালয় থেকে সে মাস্টার্স শেষ করেছে সেই বিশ্ববিদ্যালয় তাকে কন্টিনিউয়াস মানে পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে, সেই বিশ্ববিদ্যালয়ে, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে করতে পারবে না। যেমন আমার মাস্টার্স শেষ হয়েছে ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট থেকে, মানে ইউমাস অ্যামহার্স্ট থেকে। আমার যেটা পিএইচডি চলতেছে আমার ওই বিশ্ববিদ্যালয়, আমি অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করতে পারবো না এখন। তা মানে যদি করি, মানে আমি যদি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করি, সেই বিশ্ববিদ্যালয় থেকে আমার যদি I-20 ইস্যু করে, তখন আমার ওপিটির ইএডি কার্ড, যেটা ওয়ার্ক অথরাইজেশন ডকুমেন্ট, সেটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। আমাকে কোনো নোটিশ দিবে না, কিচ্ছু করবে না। অটোমেটিক যেদিন আমার I-20 ইস্যু করবে সেদিন আমার ওপিটি ক্যান্সেল। তার মানে আমি তারপর থেকে আমি আর কোনো লিগালি কাজ করতে পারবো না, ঠিক আছে? তো এটা আসলে অনেক শর্ত সাপেক্ষ ব্যাপারটা। আহ, তো এটা এটা একটু কমপ্লিকেটেড আর কি, যে পার্ট টাইম স্টাডির পাশাপাশি ফুল টাইম চাকরি করা। যদি কেউ গ্রিন কার্ডধারী হয় বা H1B ভিসাধারী হয়, তাদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তাদের ক্ষেত্রে আসলে তারা লিগালি পড়াশোনা এবং চাকরি করতে পারে। তো তাদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, কিন্তু F1 স্টুডেন্টদের ক্ষেত্রে বেশ কয়েকটা শর্ত মেনে তারপরে পার্ট টাইম স্টুডেন্ট হিসেবেই করতে হবে। যেহেতু ওপিটির যেটা শর্ত, ওপিটির শর্ত হচ্ছে কেউ যদি ব্যাচেলার মাস্টার্স এরকম লেভেল থেকে কেউ যদি ওপিটিতে যায় তাহলে তার মানে হায়ার এডুকেশনটা করতে পারবে না, এটা হচ্ছে একটা শর্ত আছে। কিন্তু এটা ইউএসসিআইএস থেকে মানে পুরোপুরি সম্পূর্ণ তথ্য দেওয়া নাই, যে কারণে পার্ট টাইমটা একটা লুপহোল বলা যায়। সেটা ইউনিভার্সিটি যদি ডিল করতে পারে তাহলে করা যায়, এবং জি সেটা ভাই। ইউনিভার্সিটিকে ডিল করতে হবে। পার্ট টাইমের সময় কি ভাই ওই টাইমটা একটু বেশি লাগে, লাইক হচ্ছে আমাদের দেশে যেরকম হয় যে ক্রেডিট কম নেওয়া লাগে? এটা আসলে নির্ভর করে যে সে রিসার্চ কতদিনে শেষ করতেছে বা তার কোর্সটা কতদিনে শেষ করতেছে তার উপরে। যেমন আমাদের পিএইচডির ক্ষেত্রে আমার কোনো কোর্স ওয়ার্ক ম্যান্ডেটরি না, আমি কোর্স না করলেও ই করতে পারবো। এবং আমি মাস্টার্সের যে কাজ করছি সেটা আসলে আমার পিএইচডি ইকুইভ্যালেন্ট, সো আমার আলাদা করে কোনো কাজও করতে হচ্ছে না। তারপরেও আসলে ফুল টাইম চাকরি করে পড়াশোনা করাটা একটু কঠিন। এরপরও আস্তে আস্তে যেহেতু যাবে, সেহেতু একটু তুলনামূলকভাবে বেশি সময় লাগবে, এটা ধরে নেওয়াই ভালো। জি ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আচ্ছা, তানভীর কি আসো? আমাদের অনেক সময় হয়ে যাচ্ছে, আমরা দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করব। জি ভাই। হ্যাঁ। আচ্ছা, এখানে আহ, আর 2টা প্রশ্ন আসছে, আমরা এই 2টা প্রশ্ন নেওয়ার পরে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। একটা হচ্ছে যে ইতালিতে স্টাডি গ্যাপ ম্যাটার করে কিনা। আর এটা একটা
শেষ করতে পারো, তারপর পরের প্রশ্নটা। আহ, আহ, আমি যতদূর জানি ইউরোপে একটা 6 বছরের স্টাডি গ্যাপের একটা বিষয় আছে। আমার খুব ক্লিয়ার একটা আইডিয়া নাই, বাট মেবি 6 বছরের একটা ব্যাচেলর পর 6 বছর একটা গ্যাপের একটা বিষয় আছে অ্যাটলিস্ট জার্মানির জন্য। ইতালির জন্য পার্টিকুলারলি এটা কয়দিন এটা আমি জানি না। বাট খুবই ভালো হয় যদি ইউনিভার্সিটিতে ইমেল করে এটা জানা যায়। আই গেস ওরা বেশ রেসপন্সিভ এবং ওরা ভালো অ্যান্সার দিতে পারবে পার্টিকুলার কোনো প্রোগ্রামের জন্য কিরকম হয়। আচ্ছা, এর পরের প্রশ্ন আসছে যে টপ ইউনিভার্সিটি যেমন রুয়েট, বুয়েট, কুয়েট, চুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি, রাবি বা আরো যেসব বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলো থেকে অ্যাপ্লাই করলে ভিসা পেতে কোনো পজিটিভ ইম্প্যাক্ট আশা করা যায় কিনা? কারণ আহ, ইতালিতে লো ক্লাস অনেক অ্যাপ্লিকেন্টস থাকে। একদমই আমার 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 এক্সপিরিয়েন্স একটু নেগেটিভ। আমার মনে হয় যে একদমই ম্যাটার করে না ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ইয়েটা। আমরা যখন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো তখন আমার মনে হয় যে আমাদের রুয়েটের ডিগ্রিটা খুব বেশি ভ্যালু অ্যাড করবে এরকম আমার কাছে মনে হয় নাই। বাট রুয়েট থেকে আমরা অনেক কিছু শিখছি যেগুলো আমরা অ্যাপ্লিকেশনের সময় অ্যাপ্লাই করতে পারবো। সেটা আমরা ইয়ে করতে পারি, কিন্তু পার্টিকুলারলি আমরা রুয়েট থেকে পাশ করে বের হয়েছি তাই আমাদেরকে কোনো অ্যাডভান্টেজ দিবে এরকম হওয়ার সুযোগ নাই। কারণ র্যাঙ্কিং আমরা খুব বেশি আগায় আছি এরকম না। তো রুয়েটের ডিগ্রি থেকে আমরা অনেক কিছু শিখছি, ওগুলো অবশ্যই কাজে লাগবে, বাট রুয়েটের নামটা কাজে লাগবে না হয়তো। আচ্ছা, এর পরের প্রশ্ন আসছে যে ভাই, স্কলারশিপের জন্য কখন অ্যাপ্লাই করতে হয়? ইতালিতে যাওয়ার পরে? স্কলারশিপের এটা একটা পোর্টাল, আই মিন এটা একটা ওপেনিং থাকে। মেইনলি হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ যেগুলো এগুলো একটু আগে শেষ হয়ে যায়, এটার একটু আগে টাইমলাইন শেষ হয়ে যায়। লাইক বিফোর এপ্রিল আপনাকে বিফোর এপ্রিল আপনাকে ইয়ে করতে হবে। সরি, বিফোর এপ্রিল, মেতে এটা টাইমলাইন শেষ হয়ে যায় গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে। বাট অন্য যেই রিজিওনাল স্কলারশিপ আছে এগুলো এক একটা ডেট থাকে। ফর এক্সাম্পল আমি হচ্ছে অ্যাপ্লাই করছি মেতে, জুনে জুনে আমি আমার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি। আর এটার সময় থাকে 1 থেকে 1.5 মাস এরকম কিছু। তো এক একটা স্কলারশিপ এক একটা সময়ে ওপেন থাকে। আর তো ওইটার জন্য যেটা করা লাগবে, আপনি যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছেন ওইটার যেই স্কলারশিপ দেয় যে অর্গানাইজেশন, যেমন আমারটা দেয় লাজিও ডিস্কো, অন্য একটা আছে যারা ডিএসইউ দেয়। তো এরকম বিভিন্ন আলাদা অর্গানাইজেশন আছে, ওদের যেই ওপেনিং, ওদের যে ওয়েবসাইট, ওইখানে খেয়াল রাখা উচিত। কারণ এটা এমন একটা কল যেটা আপনাকে কেউ এসে বলে দিয়ে যাবে না। তো আপনার নিজের থেকে এটা খুঁজে বের করা লাগবে এবং এটা সম্পর্কে আপডেটেড থাকা লাগবে যে কবে এটা খুলবে। এটা কোনো পার্টিকুলার ডেট নেই, বাট আশা করা যায় যে এটা জুনের পর ওপেন হয়। আচ্ছা, এর পরের প্রশ্ন আসছে হচ্ছে ভাই, ও আচ্ছা, ওটা তো শেষ করলাম। আচ্ছা, অনেক ধন্যবাদ। এরপরে একটা কমেন্ট আসছে যে থ্যাঙ্কস ফর কাইন্ড ইনফরমেশন, অস্ট্রেলিয়াতে রুয়েটকে বিডি এর ফার্স্ট ক্লাস ইউনিভার্সিটি কনসিডার করা হয়। আচ্ছা, আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা অস্ট্রেলিয়া নিয়ে খুব আহ, শীঘ্রই সেশন করব। সেখানে হয়তো আরো ভালোভাবে বোঝা যাবে ব্যাপারটা। আহ, কারণ অস্ট্রেলিয়াতে আমাদের মানুষ যারা আছে, আমার কথা চলতেছে, খুব শীঘ্রই হয়তো ওটার সেশনের ডেট আমরা ফিক্সড করব। আচ্ছা, অনেক ধন্যবাদ তানভীরকে, অনেক সময়, প্রায় 2 ঘন্টা সময় আমাদের মাঝে দেওয়ার জন্যে। তো আমি বেশি আর কথা বাড়াবো না, যেহেতু অনেক সময় চলে গেছে। আমি শুধু তানভীরকে ধন্যবাদ দিতে চাই এবং সেই সাথে আমাদের যারা শ্রোতা ছিলেন আজকের অনুষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানাতে চাই, এবং সেই সাথে এটাও জানাতে চাই যে আগামী শনি এবং রবিবার, শনিবারে রাত 9টার সময় এবং রবিবারে রাত 8টার সময় বাংলাদেশ সময় আমাদের আরো আহ, আহ, না, দুঃখিত, মানে 2 দিনই রাত 9টার সময়। শনিবারে হচ্ছে চায়না সম্পর্কে কথাবার্তা বলা হবে ইনশাল্লাহ, এবং রবিবারে মালয়েশিয়া সম্পর্কে কথাবার্তা বলা হবে। তো আশা করব আপনারা সেই দুটা সেশনেও যোগ দিবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে সেগুলো জিজ্ঞেস করবেন। আমাদের স্পিকাররা যথাযথ চেষ্টা করবে সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে সামনের সপ্তাহে। এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো যে প্রশ্নের উত্তরগুলো হয়তো পান নাই, আপনারা তানভীরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন। সে চেষ্টা করবে তার সময় থাকা সাপেক্ষে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।